আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, সরকারি চাকরিতে কোটা বহালে হাইকোর্টের দেয়া রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। কিন্তু কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকালও সড়ক ও রেলপথে অবরোধ দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বলছেন আদালতের রায়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আদালত কাজ করছে 2018 সালের পরিপত্র নিয়ে, আর তাদের দাবি কোটা সংস্কার। এই এক দফা দাবি পূরণ করতে পারে রাষ্ট্রের নির্বাহী বিভাগ কিংবা সরকার। 56% পরিবর্তে আন্দোলনকারীদের চাওয়া প্রতিবন্ধী ক্ষুদ্র জাতিগোষ্ঠী মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সর্বোচ্চ 5% কোটা। এ ব্যাপারে একটি কমিশন গঠনের দাবিও রয়েছে তাদের। তারা বলছে সরকার একটি পরিপত্র জারি করে তাদের চাওয়া পূরণ করার মধ্য দিয়ে তাৎক্ষণিকভাবেই আন্দোলনের সমাপ্তি ঘটাতে পারে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সকাল সন্ধ্যা অবরোধে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সর্বস্তরের মানুষকে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কোটা আন্দোলন সমাধান কার হাতে। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছাত্রদলের সাবেক নেতা ABM মোশাররফ হোসেন, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মতিনুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর শামীম রেজা, এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয়ের উপরে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার মতামত থাকলে সেটিও ফোন করে আমাদেরকে জানাতে পারেন। খুব ছোট্ট করে যাচ্ছি আলোচনায়। শুরুতেই অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন, আপনার কাছে আসতে চাই। যেটি আন্দোলনরত শিক্ষার্থীরা যেটি বলছে যে আসলে আদালতের সাথে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমার একেবারে খুব সরাসরি বা স্পষ্ট প্রশ্ন আপনার কাছে, এক্ষেত্রে আদালত যে ভূমিকা রাখতে পারে বা যে ভূমিকার গুলো দেখছে আদালতের পক্ষ থেকে, সেটি আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কতটুকু সন্তুষ্ট তৈরি করবে বা তাদেরকে আবার ক্লাসে ফিরিয়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে, এই আলোচনাটি আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আদালত কিন্তু কখনো কারো সন্তুষ্টির জন্য করে না। আদালত বিচারটা করে যে প্রচলিত আইন, সে আইন অনুযায়ী এটা যে আদেশটা সেটা সঠিক কি সঠিক না, অথবা হাইকোর্টের যে রায়টা সেটা আমাদের দেশের অন্যান্য আইনের সাথে বা দেশের যে আইনের অধীনে এই আদেশটা করা হয়েছিল সেই আদেশটা সঠিক কিনা সেটা দেখবে। এখন ওনারা যেটা বলছেন যে ওনারা নির্বাহী বিভাগের মাধ্যমে একটা আদেশের দিলে ওনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এইটা কিন্তু ওনাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ কি, এই যেহেতু কোটা বিষয়টাই আদালতের সম্মুখে এখন বিচারাধীন, মানে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনে বিচারাধীন। এখন যদি রাষ্ট্রের কোনোভাবেই কোনো নির্বাহী আদেশ দিতে পারবেন না। যদি কোনো আদেশ দেন সেটা কিন্তু আদালত তখন, এবং স্থিতাবস্থা আছে এই আজকে পরে, সে যদি কোনো দেন সেটা কিন্তু অবৈধ হবে এবং এটা সরাসরি বাতিল হবে। আদালতের এটা শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছুই করা সম্ভব হবে না। এবং আদালত যদি তখন ওনারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচার করার পরে যদি ওনারা বলেন যে হ্যাঁ কোটা বিষয়ে সরকার কোনো আদেশ দিতে পারে, তখনই শুধুমাত্র সরকার নির্বাহী আদেশ দিতে পারবেন। তার আগে কোনো ধরনের আদেশ প্রদানের কোনো ভাবেই ওনাদের আইন মতো সম্ভব না। আমিনুদ্দিন, আপনার কাছে আরো একটি বিষয়ে প্রশ্ন, সেটি হচ্ছে যে আদালতের আজকের যে ঘোষণা আদালত থেকে আসলো বা আপনারা যেটি বলছেন, সেটি তো আমার আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনের মানে উপসংহারে তারা বুঝতে পারছে না আগামীকালকেও তাদের আন্দোলন বা তাদের কর্মসূচি আছে। দেখেন, আমি আপনাকে বলি যে হাইকোর্টে যে রায়টা দিয়েছিল যে বাতিল ঘোষণা করে, সেইটার কিন্তু কার্যকরিতা আদালত বলছে এখন থাকবে না এই পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত। অর্থাৎ এখন কিন্তু ওই যে কোটা সিস্টেম যেটা সরকার বাতিল করে দিয়েছিল, সেই বাতিলটাই কিন্তু এখন বহাল হলো আবার। এর মাধ্যমে এখন আর কোনো কোটা নাই। এখন তারপরে যদি ওনারা কালকে কোনো আন্দোলন করার, আমি তো দেখি না কোনো যৌক্তিক কারণ আছে, কোনোভাবেই এটা ওনাদের যৌক্তিক না। এরপরে যদি আন্দোলন করেন সেটা হবে কিন্তু জনদুর্ভোগ যদি সৃষ্টি করেন, তাহলে জনগণের যে অধিকার, সেই অধিকার যে বিনষ্ট করছেন। আপনি আন্দোলন করার যেমন অধিকার আছে, অন্য মানুষের চলাচলের অধিকার আছে। সেই ক্ষেত্রে তো আইন তো আছেই, দেশে প্রচলিত আইন আছে, সেই আইনে দেখা যাবে কি হয়। জি, আমরা দিন আরো আলোচনা শুনবো, আপনি আমাদের সাথেই থাকুন। সার্জিস আলম, আপনার কাছে আসতে চাই। সম্মানিত অ্যাটর্নি জেনারেল বক্তব্য শুনলেন যে এর পরেও আদালতের এই 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থার পরেও আপনারা আগামীকালকে আপনাদের
কর্মসূচি আছে। এখন প্রশ্ন হলো যেটি তিনি বলছেন যে এই আগামীকালের কর্মসূচির কোনো যুক্তি বা যৌক্তিকতা তিনি দেখছেন না। আপনারা কেনই বা সেই কর্মসূচি? আচ্ছা, স্যার যেখানে বলেছেন কথাটা, আমি যদি ঠিক ওই জায়গা থেকে শুরু করি যেখানে তিনি শেষ করেছেন, যে বর্তমানে যে অবস্থা, সেই অবস্থাটি হচ্ছে যে 4 সপ্তাহের জন্য একটা স্ট্যাটাস কো দেওয়া হয়েছে। অর্থাৎ এই 4 সপ্তাহ আসলে 18-র যে পরিপত্রটি সেটি বহাল থাকছে, কোটা থাকছে না। কিন্তু আমাদের সবচেয়ে দুশ্চিন্তার জায়গা যে আমরা কিন্তু নির্দিষ্ট একটি ফলাফলে পৌঁছাতে পারছি না যে 4 সপ্তাহ পরে আসলে কি হবে। 4 সপ্তাহ পরে যদি আবার সেই 18-র পরিপত্রটি বাতিল হয়ে যায়, তখন আমরা কি করব? আমরা কি আসলে 1 মাস পর পর আবার আন্দোলনে নামবো কিনা? শিক্ষার্থীরা তো, আমাদের জায়গা তো রাজপথ নয়। আমরা মনে করি আমাদের জায়গা আমাদের পড়ার টেবিল কিংবা রিডিং রুম কিংবা আমাদের ক্লাস, কিন্তু সেখানে যখন একটি স্থায়ী কোনো সমাধান পাওয়া যাচ্ছে না, তখন আমাদের রাজপথে নেমে আসতে হয়েছে। আর এখানে গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে। মানে এটাই আপনারা ভাবলেন কিভাবে যে 4 সপ্তাহ পরে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে, এই সন্দেহ বা এই সংশয় দেখা দিল কেন? দেখুন, এটার পিছনে বেশ কিছু কারণ রয়েছে আসলে। কারণ 2018 সালে যখন এই পরিপত্রটি আসলে ঘোষণা করা হয়, এটার পূর্বের কিন্তু গুরুত্বপূর্ণ একটি ঘোষণা রয়েছে। সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে এ বিষয়ে বলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোনো একটি কোটা, আর কোনো কোটা থাকবে না। তাহলে ঠিক সে সময় দাঁড়িয়ে যখন এই পরিপত্রটি জারি করা হয় এবং সেটির ত্রুটি খুঁজে বের করে মহামান্য হাইকোর্ট যখন সেটিকে আবার অবৈধ ঘোষণা করতে পারে, তখন আমাদের বিশ্বাসের জায়গাটি আসলে নড়বড়ে হয়ে যায়। ঠিক তখন আবার যখন 5ই জুন ওই রায়টিকে অবৈধ ঘোষণা করা হয়, ওই পরিপত্রটিকে, এরপরে আবার শুনানি দেওয়া হয় 4ই জুলাই, আবার সেটিকে পেছানো হয়। অর্থাৎ আমরা একটি বিশাল বড় দোদুল্যমান অবস্থায় পড়ে গিয়েছি। পড়াশোনা তো এমন কোনো জিনিস নয়, হোমওয়ার্ক নয়, এটাতে আমাদের কনসেন্ট্রেট করতে হবে, মনোযোগ নিয়ে আসতে হবে। কিন্তু আমরা যখন দেখি যে পরিপত্র খেলা হচ্ছে, কিংবা হাইকোর্টের শুনানি দিনের পর দিন পেছাচ্ছে, কিংবা এখন 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে, 4 সপ্তাহ পর আরো অবৈধ হবে কিনা, এই যে একটি দোদুল্যমান অবস্থা, আমরা শিক্ষার্থীরা, বিশেষ করে যারা চাকরিজীবী, আপনি একটু লক্ষ্য করবেন যে আমাদের আসলে গ্র্যাজুয়েশন শেষ, আমরা আবার চাকরিও করছি না। মানে এই অবস্থা কিন্তু মানসিক একটা গুরুত্বপূর্ণ দোদুল্যমান অবস্থায় আমরা থাকি, বা মেন্টালি স্টেবল অবস্থায় থাকি না। পরিবারের চাপ থাকে, আমাদের ভবিষ্যতের চাপ থাকে। এই অবস্থায় দাঁড়িয়ে যখন আমাদের চাকরিটি কোন দিকে যাবে, কত কোটা থাকবে, পাবো কিনা, এরকম এক্সট্রা একটি প্রেশার আছে। তার কি সার্জি সালাম, আমি যদি এই প্রশ্নটি রাখি, যে ছোট করে একটু শুনতে চাই, সেটি হচ্ছে যে আপনারা একেবারে নির্বাহী আদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে, ব্যাপারটা এরকম? দেখুন, আমাদের জায়গা থেকে আমরা যেটি বলেছি, আমরা বিশ্বাস করি স্যার যেমন বললেন যে এখানে এই বিচারাধীন প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে নির্বাহী আদেশ দিতে পারবে। তাহলে আমাদের জায়গা থেকে কথা হচ্ছে যে নির্বাহী বিভাগ থেকে যদি এটি বলা হয় যে 4 সপ্তাহের স্ট্যাটাস কো দেওয়া হয়েছে, সেদিন যদি একটি ফলাফল আসে, এরপরে নির্বাহী বিভাগ থেকে আমাদের যদি এই কমিটমেন্টটুকু করা হয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে সে আস্থাটুকু রাখি, সেই জায়গা থেকে কিংবা জাতীয় সংসদ থেকে যদি এটি বলা হয় যে এরপরে কোটার একটি যৌক্তিক সংস্কার করা হবে, আমরা আমাদের জায়গা থেকে কথাটি দিচ্ছি, আমরা তাদের উপর আস্থা রাখতে চাই, এবং অবশ্যই আমরা রাজপথ থেকে আমাদের পড়ার টেবিলে ফিরে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু এই বিষয়ে আমানুদ্দিন আপনার কাছে আরো একবার আসতে চাই, আরো আলোচনা শুনবো। সেটি হচ্ছে যে আমাদের কোটা, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম যেটি বলছিলেন, তাদের এই আন্দোলনের যৌক্তিকতার প্রেক্ষাপটগুলো কেন, সে আগামীকালকেও তাদের কর্মসূচি আছে, এই বিষয়গুলো তিনি উপস্থাপন করছিলেন, শুনতে চাই। এবং এখানে আমি একটু এইটা উল্লেখ করি যে কোড আনকোড তিনি যেটি বলছেন যে আসলে একটা পরিপত্র খেলা বা আদেশ খেলা চলছে, এই জায়গাতে কেন্দ্র করেই তাদের সন্দেহের জায়গা। দেখেন, আমি ওনাকে বলছি, উনি তো তরুণ মানুষ, উনি হয়তো আইন আদালত সম্বন্ধে অত ওইভাবে অভিজ্ঞ না। সরকার যে কোনো নির্বাহী আদেশ, যে এখানে যেন আবু আলম সাহেব আছেন, উনি কিন্তু সচিব ছিলেন, উনি জানেন এই বিষয়গুলো। সরকারের যে কোনো নির্বাহী আদেশ কিন্তু আদালতে আসতে পারে, এবং আদালত কিন্তু সেটা দেখবে যে নির্বাহী আদেশটা সঠিক কি না। সেই আদেশ যদি আদালত দিয়ে থাকেন, তারপরে সেই আদেশের বিরুদ্ধে আপনাকে উচ্চ আদালতে যেতে হবে। কারণ উচ্চ আদালত, আমাদের আপিল বিভাগ যেটা আছে, আপিল বিভাগে যদি কোনো বলেন ওনারা, আমি কিন্তু এটা বলি নাই যে আপিল বিভাগের আদেশের পরে শেষ হওয়ার পরে ওনারা নির্বাহী আদেশ দিবেন। আপিল বিভাগ যদি বলে যে হ্যাঁ আপনারা এটা করতে পারেন, তখন কিন্তু পারবেন না। আর আপিল বিভাগ যদি বলে না আপনারা এই কোটাটা রাখতে পারবেন না, তখন কিন্তু নির্বাহী আদেশ দিয়েও কোটা নিতে পারবে না। অর্থাৎ এখন নির্বাহী এই বিষয়টা চূড়ান্ত, মানে যে ফাইনাল আরবিট্রেটর হচ্ছে কিন্তু এই আপিল বিভাগ। ওরা যখন এটা বিচার করে যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী সবাইকে চলতে হবে। আমাদের যে নির্বাহী বিভাগকেও চলতে হবে, অন্য সকল নাগরিককেও চলতে হবে। কারণ আমাদের যে সংবিধানের 111 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের আদেশটাকে সকলেই মান্য করতে হবে, সকল নির্বাহী বিভাগকে, অন্যান্য সবাইকেই মেনে চলতে হবে।
সেই ক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে ওই পর্যন্ত। আর উনি যেটা বলছেন যে 4 সপ্তাহ পরে বিচার হবে, 4 সপ্তাহ না, পরে সেই আমিনুদ্দিন খান, সেই অপেক্ষায় তো ভয় আছে। তার কথা যে অপেক্ষা করতে গেলে আপনি যদি শুনুন, ভয়ের তাহলে তো আপনি ভয় থাকবে কেন? আপনাকে কেন ভয় থাকতে হবে? তো ওনাদের বক্তব্যগুলো তো কোর্টে আসতে বলতে পারবেন। আদালত তো কালকে ওনাদেরকে বলে দিয়েছেন যে আপনাদের যদি কারো যদি কোনো বক্তব্য থাকে, ছাত্রদের কিছু বলতে চান, তারা সরাসরি বলতে পারবেন, তাদের আইনজীবীর মাধ্যমে বলতে পারবেন। তো তারা যদি এটা না মনে করে, তারা নিজেরা ঘরে বসে বলে যে না আমরা ভয় পাচ্ছি, আদালত তো আইন অনুযায়ী বিচার করবে, আদালত তো যৌক্তিক ভাবে বিচার করবে, এবং আদালতের বিচারের পরে যদি ওনারা মনে করে আবার রিভিউ করতে পারবেন। সেই ক্ষেত্রে এইসব না করে যদি বলেন যে না নির্বাহী বিভাগ থেকে আশ্বস্ত করা হোক, নির্বাহী বিভাগ এখন কিভাবে আশ্বস্ত করবে? যখন আমাদের আদালতে যেটা বিচারাধীন, যদি বলে আদালত এটা বাতিল করলে আমরা করে দিব, সেটা কি পারবে? সেটা কি করার আইনগত অধিকার আছে? আমিনুদ্দিন, আমাদের সাথেই থাকুন, আরো আলোচনা শুনবো। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আসতে চাই, দুই পক্ষের আলোচনায় আপনি শুনলেন। আমার প্রশ্ন হলো যে এই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে যেভাবে হারছে বা যে ব্যবস্থাগুলো আমরা দেখছি, সেটি কতটা সঠিক আছে? বিশেষ করে শিক্ষার্থীদের প্রসঙ্গ শুনতে চাই। আপনি তো শুনলেন তার কথা। প্রথমত হচ্ছে যে 2018 সালে একটা কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল এবং দেশব্যাপী আন্দোলনটা হয়েছিল। তখন কিন্তু দেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী পার্লামেন্টে একটা ঘোষণা দেন এবং পরবর্তীতে একটা নির্বাহী আদেশ জারি করে 9 গ্রেড থেকে 13 গ্রেড পর্যন্ত কোটাটা তুলে দেওয়া হয়। আন্দোলন করলো ছাত্ররা বা শিক্ষার্থীরা সংস্কারের জন্য, আর আমরা সরকার বা আমাদের যে নির্বাহী বিভাগ আছে তারা এটা পুরো বাতিল করে দিলেন। তা পুরো না, 9 থেকে 13, 14 থেকে 20 পর্যন্ত কোটা যেরকম ছিল সেরকমই আছে। তো ওই যে ঘোষণা এবং ওখানে যে নির্বাহী আদেশটা দেওয়া হয়েছিল সেটাই ছিল ত্রুটিপূর্ণ। ওটার মধ্যেই আপনার ওই আদেশ চ্যালেঞ্জ করার যে বীজ সেটা বপন করা হয়ে যায়। তো সেই 18 সালের পরে 19, 20 চলে গেছে, 21 চলে গেছে, কেউ চ্যালেঞ্জ করেনি। 22 সালে সেটা চ্যালেঞ্জ হয়েছে। আমি ঠিক, আমার কাছে ইনফরমেশন নাই, কেননা মিডিয়া এবং কোটা আন্দোলনকারী যারা আছেন এখন, অথবা আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস ওই হাইকোর্টে সেই কেসটা কতটা ফলো করেছিলেন, সেখানে কয়টা ডেট পড়েছিল, সরকার থেকে কি জবাব দেওয়া হলো, সরকার সিরিয়াস ছিল কিনা তাদের না সরকার সিরিয়াস ছিল কিনা। যদি প্রধানমন্ত্রীর ঘোষণা হয়, আজকে যে আন্দোলন হচ্ছে ছাত্রদের, সেটাকে যদি আপনি এমনভাবে দেখেন যে আন্দোলন তো হচ্ছে প্রধানমন্ত্রীর ঘোষণাটা যেন থাকে এবং নির্বাহী আদেশ যেটা জারি হয়েছিল প্রধানমন্ত্রীর আদেশে সেটা যেন থাকে। তার মানে এই আন্দোলন ওনাদের পক্ষে, মানে প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগের পক্ষে এই আন্দোলনটা ওনারা করছেন। তো এখন আদালতে সেটা প্রতিফলিত হয়েছে কিনা, যদি প্রতিফলিত না হয়ে থাকে, এটার কোনো রিপোর্ট নাই, মিডিয়াও রিপোর্ট করে না, এবং এটা আদালতে চলছে, কেউ জানে আদালতে নির্বাহী আদেশ যে তারা প্রত্যাশা করছে, এবং সেক্ষেত্রে তারা আন্দোলন থেকে যদি সরে যায় সেক্ষেত্রে একটা ভয়ও আছে তাদের, এটি তার বক্তব্য। আমাদের এখানে তো অ্যাটর্নি জেনারেল কথা বললেন, কোর্টের অনেক টেকনিক্যাল বিষয় আছে যেটা অ্যাডভোকেট বলতে পারবে। যেমন ধরেন যে আমাদের যে কোর্ট যেটা বাতিল করেছে, সরকার সেই আদেশটা মাথায় নিয়ে কোর্টের আদেশটা বাস্তবায়ন করতে পারে। আজকে বাস্তবায়ন করে দিল, সো কোর্টের আদেশ বাস্তবায়ন হয়ে গেল। এর আগে যেটা করতে পারতো সেটা হলো কোর্টে যখন এটা চলছে তখনই আদেশটা বাতিল করলে ইনফ্র্যাকচুয়াস হয়ে যেত, সেটাও হয়নি। এখন হলো যে আদেশ প্রতিপালন করা, এটার স্কোপ আছে। আদেশ প্রতিপালন করার পরে আপনি আগামী সপ্তাহে, আগামী মাসে আবার বিবেচনা করে নতুন একটা নির্বাহী আদেশ জারি করতে পারবেন না, এরকম বাধা কোর্টের নাই, কোর্ট দিতে পারে না এই বাধাটা। সো এটাকে ওই যে 28 দিন সময় আছে, এই 28 দিন সময়ের মধ্যে এই আদেশ বাতিল করা যায় এবং আরেকটি নির্বাহী আদেশ দিয়ে আপনি বলতে পারেন যে আমরা যৌক্তিকভাবে এই কোটাটা এইভাবে করলাম, এবং সেটা একটা আলাপ আলোচনার ভিত্তিতে করতে হবে। আমাদের দেশের বড় সমস্যা হলো আমরা গণতান্ত্রিক রাষ্ট্র একটা পরিচালনা করি মুখে, কিন্তু কথায় পরিচালনা করি, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না, কোনো আলাপ আলোচনা করতে চাই না। স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হবে, তখনই যদি ওনাদের সাথে আলোচনা করে, মানে ওরা আন্দোলনে ছিল না, আর যারা ছিলেন সিনিয়র তাদের সাথে আলোচনা করে যদি সংস্কারটা আমরা এগিয়ে নিতাম, তাহলে কিন্তু এই সমস্যা হতো না, এই সমস্যাটা হতো না। অসংখ্য ধন্যবাদ। এবিএম মোশাররফ হোসেন, আসতে চাই এই আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে এবং শিক্ষকদের একটি আন্দোলনে পেনশন সংক্রান্ত, সে আলোচনা আমরা আজকে যেতে যাচ্ছি না। এই কোটা আন্দোলন নিয়ে আলোচনা করতে চাই। আন্দোলনে বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে, সেই নৈতিক সমর্থনকে কেন্দ্র করে কিন্তু আবার ষড়যন্ত্রের একটা যন্ত্রণা সরকারের পক্ষ থেকে কিন্তু খুঁজে পেল এবং সরকার মন্তব্য করেছে। কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং আরটিভির দর্শক শ্রোতা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সরকার যখন কোনো যৌক্তিক দাবি উত্থাপিত হয়, সেখানে কিন্তু সরকার একটা ষড়যন্ত্র গন্ধ, এটা সরকারের একটা এখন স্বাভাবিক একটা রিয়াকশন হয়ে দাঁড়িয়েছে। আমি একটু সাজিদ আলমের বক্তব্য শুনলাম এবং আবু আলম শহীদ খানের বক্তব্য শুনলাম।
এখানে আপনি দেখবেন এখানে যে আন্দোলনটা 2018 সালে হয়েছিল সেখানে হলো কোটার যৌক্তিক সংস্কার চেয়েছিল তারা। জি, কোটা বাতিল কিন্তু তারা চায়নি। কিন্তু আপনি দেখেন একটা ভুল মেসেজ দেওয়া হচ্ছে যে এরা কোটা বাতিল চাচ্ছে, এবং বিশেষ করে এটাকে মুক্তিযুদ্ধ যে আমাদের অহংকার, মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে এখন কোনো কম মহল ব্যবহার করছে। তারা বলছে মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তি আজকে দাঁড়িয়েছে। কিন্তু ব্যাপারটা কি তাই? আপনি কোথাও, আমি যে আন্দোলনকারীরা যারাই, আমি যতটুকু এদের আন্দোলন আমি পর্যবেক্ষণ করলাম, কোথাও তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিন্তু একটি কথা বলে নাই। তারা বলেছে আমরা কোটার সংস্কার চাই। এখন মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে কি করলেন? এদের দাবি ছিল সংস্কার এবং যৌক্তিক সংস্কার, সেখানে উনি করলেন বাতিল করে দিলেন, কোটাই থাকবে না। কিন্তু এটা তো এই আন্দোলনকারীদের ছিল না, বরং সেখানে আজকে আমরা যদি দেখি, আজকে যদি আপনি এই প্রেক্ষাপটটা আলোচনা করেন, এই যে ষড়যন্ত্র, আমরা তো মনে করি সরকার একটা ষড়যন্ত্রের মাধ্যমে আজকে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এই প্রক্রিয়াটা নিয়েছে। এখানে আবু আলম শহীদ খান বলে সরকারের কি লাভ? আমি একটু বলি, 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী এটা বাতিল করে দিয়েছে, অথচ আদালতে কিন্তু 7 জন মুক্তিযোদ্ধার সন্তান রিট করেছে 2021-22। তাহলে 22 হলে আপনার 22 থেকে আজকে 24, প্রায় 3 বছর, 4 বছরের মতো, 3 বছর। তাইলে এই মামলার কোনো খবর কিন্তু আমরা পাই নাই। মামলা কি চলছে? সরকার পক্ষ কি এটার প্রতিদ্বন্দ্বিতা করছে, অথবা যারা এই যে রিট করেছে তাদের ভূমিকা কি আমরা জানি না। কিন্তু আপনি এখন দেখবেন বাংলাদেশে এখন একটি টালমাটাল অবস্থা। একদিকে সরকারের চরম দুর্নীতি, এই যে জেনারেল আজিজ, বেনজির আহমেদ, মতিউর, এনামুল, অন্যদিকে ভারতের সাথে একটি অসম চুক্তি, যা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। অসম চুক্তি মানে? অসম চুক্তি মানে বাংলাদেশকে সম্পূর্ণ আপনি স্বার্থকে বিষণ্ণ দিয়ে ভারতের স্বার্থকে সংরক্ষণ করছেন। আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শোনেন না? বিক্রি না, বিক্রি করে এখন কোন দেশ আপনি বিক্রি করলেও কি কিনবে? কেউ কিনবে না। এখন কোন দেশ, আপনি যদি এখন বলেন যে কোনো শক্তিকে যে বাংলাদেশ দখল করেন, কেউ করবে না। এখন দরকার আপনাকে বাণিজ্য, এখন দরকার ওই দেশের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা। এটা হলো বিশ্বের এখন সৃষ্টি। এখন যখন দেশের এই অবস্থা, তখন হঠাৎ করে আমরা দেখলাম কোনো কারণ নাই কোটা বাতিল। অর্থাৎ সরকারি যে কথাটি আবু আলম শহীদ খান বলেছেন, যে সরকার এখন ওই যে কথাটা ওনার মতো একটা বিজ্ঞজন বলছে যে সরকারের পক্ষেই তো সাধারণ ছাত্র আন্দোলন করছে। অর্থাৎ সরকার এই টোটাল দৃষ্টিটাকে অন্যদিকে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই জিনিস আজকে সামনে নিয়ে এসেছে। কিন্তু আমি মনে করি সরকারের উচিত এই যে সাধারণ ছাত্ররা যে যুক্তির দাবি করেছে, যে এটাকে একটা যৌক্তিক সংস্কার দরকার। এখন আপনাকে একটা বলি, এখানে একটা মুক্তিযুদ্ধের দোহাই দেওয়া হয়। আমাদের আবু আলম শহীদ খান আছেন, যে রিয়াজুল কবির কাসার সাহেব আছেন, এখানে আমাদের 2 জন সম্মানিত শিক্ষকও আছে। আপনাদের কনস্টিটিউশনে কোথাও মুক্তিযোদ্ধাদের কোঠার কথা বলা হয়েছে? কোথাও নাই। অথচ আপনি দেখবেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে যে সংবিধানের বাইরে আওয়ামী লীগ যাবে না। তো সংবিধানের কোথাও তো মুক্তিযুদ্ধের কোটা সংরক্ষণের কথা বলা নাই, বরং 29-3 আছে আপনি অনগ্রসর এবং উপজাতি যারা, তাদেরকে স্বার্থ সংরক্ষণের কথা। সরকার যদি মুক্তিযোদ্ধাদের প্রতি এত দরদ থাকে, মুক্তিযোদ্ধাদের স্বার্থকে যদি সংরক্ষণ করতে চায়, সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা বিল এনে কত % মুক্তিযোদ্ধা কোটা দেবে সেই আইন তো পাশ করে দিলে তার এই সংকট থাকে না। এইটা নিয়ে একটা রাজনীতি করে বিরোধী দলের এই যে আজকে আপনি ষড়যন্ত্র গন্ধ, আপনি এখানে বিরোধী দল যারা আছে, এখন বাংলাদেশে যৌক্তিক কোনো যদি বিষয় আসে, সেখানে রাজনৈতিক দলগুলি তার মতামত ব্যক্ত করবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। অথচ সেখানে আওয়ামী লীগ ষড়যন্ত্রের গন্ধ খুঁজে। মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ। মোশাররফ ভাই, আসতে চাই অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার ভাই। সেটি হচ্ছে যে মোশাররফ ভাইয়ের যে বক্তব্য, যে সরকার নিজেই কোনো ডুয়েল গেম খেলছে কিনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত সহ-আলোচক বৃন্দ, RTV যারা দেখছেন। আমি একটা ধারাবাহিকতার কথা বলতে চাই। আর যে শেষ কথাটা আগে বলি, যারা আন্দোলন করছে তারা ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। কালকে সকাল 10টায় সবাইকে ডাকা হলো, আসো তোমাদের সাথে বসে তোমাদেরকে দাবি দেওয়া। এখন কি এটার কোনো সুযোগ আছে? আমরা পারি না রাজনৈতিকভাবে এটা করতে, কিন্তু সুযোগ নাই। মানে আইনগতভাবে সুযোগ নেই, সেটি বলছেন। আচ্ছা, বাংলাদেশের সম্মানিত অ্যাটর্নি জেনারেল, আমি কিন্তু বলে নিয়েছি সম্ভব কালকে সকাল 10টায়, না সুযোগ নেই। মাননীয় অ্যাটর্নি জেনারেল কিন্তু এই কথাটা বলার চেষ্টা করেছেন, আমাকে ওয়েট করতে হবে। দেখুন, কোটা আন্দোলন হয়েছিল 18 সালে, আমরা দেখেছি
শাহবাগ মোড়ে অনেক কিছু দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কষ্ট করে দুঃখ করে বলেছিলেন, এবং এটা তো বাংলাদেশে স্বীকৃত, সারা বিশ্বে স্বীকৃত, উনি মহিলাদের জন্য যা করেছেন, নারীর জন্য যা করেছেন, এটা 100 বছরের একটা মাইল ফলক। তাদেরকে দেখেছি টিএসসিতে কত কিছু করেছেন, ওই বিষয়ে বললাম না। তো ঠিক আছে, প্রধানমন্ত্রী হলো কোটাই বাদ, 19 গেল, 20 গেল, 21 গেল, 22 গেল, কেউ তো নিয়ে কথা বলে নাই, মানে সন্তুষ্ট। আপনারা বলছেন কমাতে পারতে, আলোচনা তো আসে নাই। কমাতে বাড়ানোর বিষয়টা নির্বাহী বিভাগের কাছে আসতে হবে, সরকারের কাছে আসতে হবে, আসে নাই। মুক্তিযোদ্ধার ছেলেরা তারা একটা মামলা করলো, রিট করলো, সেই রিটের শুনানিতে হাইকোর্ট এটাকে বাতিল করে দিল। তারপরে তো এটা শুরু। তারপর 2 জন আইসা আজকে এটার একটা শুনানি হলো 4 সপ্তাহ, এটা তো আলোচনা হয়েছে। আমার বিষয় হলো যে আমরা বা আমার ছোট ভাই যে কথাটা বললেন, আসলে এই বয়সটা আমাদেরও ছিল, হয়তো একটু গরম ছিলাম, তারা এখন গরম না, তার বক্তব্য যৌক্তিক কিনা সেটা বলুন। তারা কিন্তু 4 সপ্তাহ ওয়েট করতে চাচ্ছে না। আমরা বা মোশাররফ সাহেব, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 বছরের মাস্টার ডিগ্রি 11 বছরে করেছিলাম। না, অপেক্ষায় যদি প্রেক্ষাপট ঘুরে যায়, কেন অপেক্ষা করব? না, অপেক্ষায় প্রেক্ষাপট ঘুরতে পারে না, বাস্তবতায় কথা বলতে হবে, তো সুযোগ আছে এখানে। কারণ এখন কিন্তু মামলাটা 2 পক্ষের একটা হ্যারিং হবে, জি, রায়টা পাওয়ার পর আমাকে দেখতে হবে এই রায়ে কি আসে। এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল কিন্তু বারবার বলেছেন এটা রিভিউর সুযোগ আছে, বলার সুযোগ আছে, বা সব পক্ষ থেকে কোর্টে উপস্থাপনা করা হবে, সেখানে তো এটা আসতে পারে। এখন তো ওনাদের আলটিমেট যেটা হলো যে এটা কোটা থাকুক কিন্তু ছোট আকারে। কিন্তু এর আগে আমরা কি শুনছি যে মেধা কোটায় 56% মাত্র হচ্ছে, বাকিটা নাকি কোটায় যাচ্ছে 44%। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? মোটামুটি অর্ধেক বলা যায়, সকল কোটা যোগ করলে 56%। কিন্তু বাস্তবতা কিন্তু সেটা না, তাই তো। দেখেন 18, 19, 20, 21, 22 দেখা গেছে কোটায় হয় নাই, এতে কিন্তু 76 থেকে 86% কিন্তু সরাসরি। আমরা একটা বিরতি যাব। কাউসার ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন রেখে যায় যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, আমি প্রশ্নটি রেখে যাই, শিক্ষার্থীরা আন্দোলন করছে, এই আন্দোলনের মধ্যে বিএনপিকে খুঁজে বলেন কিভাবে? আপনার এই প্রশ্নটি রেখে যায়। মোশাররফ সাহেব একটা কথা বলেছেন, যৌক্তিক দাবি। জি, আমরা কিন্তু আজকে বিভিন্ন চ্যানেলে অনেকগুলি প্লেকার্ড দেখেছি, এইসব প্লেকার্ডের মধ্যে রাষ্ট্র সংস্কারের প্লেকার্ডও কিন্তু ছিল, এটা কিন্তু আমরা আগেও দেখেছি। সেই রাষ্ট্র সংস্কারের প্রশ্ন, নীতিগত সংস্কারের প্রশ্ন, এখানে তো রাষ্ট্র সংস্কার আসতে পারে না, নীতিগত সংস্কারের প্রশ্ন আরেকটু বিস্তারিত শুনবো। প্রশ্নটা আপনার কাছে রেখে যায়, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আর ক্যাবল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আর কাবিল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, কোটা আন্দোলন সমাধান কার হাতে? এবিএম রিয়াজুল কবির কাউসার ভাই যে প্রশ্নটি রেখে যাওয়া, শিক্ষার্থীরা আন্দোলন করছে যৌক্তিকভাবে কোটা সংস্কারের প্রশ্নে, সেখানেও আপনারা বিএনপিকে খুঁজে পাচ্ছেন। দেখুন, আমরা ছাত্র ছিলাম, ছাত্র নেতা ছিলাম, আমরা আন্দোলন করেছি, ওদের যে কোনো আন্দোলনকে আমরা স্বাগত জানাই, এটা আমরা করবই। কিন্তু আমরা কি দেখছি, আজকে সকালে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত এসছে, আমরা বিকালে কি দেখলাম? সারাটা ঢাকা শহর অচল করে ফেলা হলো, ট্রেন বাস সবগুলি রুট বন্ধ করা হলো। আমরা কি প্লেকার্ড দেখলাম? জি, যেটা আমরা আগের কিছু কিছু দলের আন্দোলনে দেখেছি। কারা তারা? যে আমার প্রশ্নে যাদের যে দলের নাম আছে তারা, সেই সব দলের প্লেকার্ড আমরা আজকে দেখেছি। তার মানে কি, আমি তো এখনো বলছি যে ওদের যে কোনো আন্দোলনকে আমরা স্বাগত জানাই। আন্দোলন হবে, হ্যাঁ, কোর্টের বাইরে, কোর্ট থেকে আসার পর সেখানে তো সুযোগ আছে, কিন্তু আমরা দেখছি এটাকে অন্যদিকে প্রভাবিত করা হচ্ছে। অন্যদিক মানে কোন দিক? ওই যে বলে না যে কারো করে আগুন লাগলে কে আবার আলোটা পুরাই ফেলে, মানে ঘর পোড়ার মধ্যে আলোটা পুরাই ফেলে। আমরা সেটা দেখভাল করতে চাই, এটা হওয়ার কোনো সুযোগ নাই। কারণ ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি এক জিনিস, আর ওনারা জাতীয় রাজনীতি যে আন্দোলনটা করছেন গত 16 বছর যাবত, কোনো আন্দোলন কিন্তু সফল হয় নাই। না, আপনার দল থেকে বলা হচ্ছে শুধু পর্যবেক্ষণ করছে, সবকিছু স্পষ্ট, এত পর্যবেক্ষণের কি দরকার? না, দেখুন, এখানে আমরা তো প্রথমেই, যেহেতু এটা আমরা প্রথমে কিন্তু বলেছি
যে বিষয়টা কিন্তু কোর্টটা কিন্তু কোর্টে, আমি তো প্রথমেই বলেছি কালকে সকালে বসার কোনো সুযোগ নেই এটা নিয়ে, আমাকে দেখতে হবে কোর্ট থেকে কি সিদ্ধান্ত আসে। এবং কোর্ট যেহেতু 4 সপ্তাহ সময় দিয়েছে, সেখানে আমার বলার সুযোগ আছে। মাননীয় অ্যাটর্নি জেনারেল কিন্তু বলেছেন যে সেখানে আরো কেউ কথা বলতে পারে, কোর্ট সেটা বিবেচনায় নিতে পারে, সেখানে একটা আদেশ দিতে পারে, তখন আবার বিবেচনা। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, অসংখ্য ধন্যবাদ। অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন, আপনার কাছে আবার একটু আসতে চাই যে আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে, নিশ্চয়ই আপনি কিছু যোগ করতে চান এই পর্যায়ে। যে আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমি শুধু একটা বিষয় বলতে চাচ্ছি যে জনাব আবু আলম সাহেব বলছিলেন যে যেহেতু হাইকোর্টের আদেশ অনুযায়ী ওনারা বাতিল করে দিয়ে আবার একটা করতে পারেন, আর একটা নতুন করে একটা আদেশ জারি করতে পারেন, নির্বাহী আদেশ। এই ক্ষেত্রে আমি বলি যে যখন হাইকোর্ট বিভাগ একটি আদেশকে বাতিল করে দেয়, বলা যায় এই কোটা থাকবে না, তখন কিন্তু সরকার আরেকটি কোটা দিয়ে আরেকটা আদেশ দিয়ে আবার কোটা সিস্টেমটাকে চালু করতে পারে না। কারণ এটা তাহলে তো আদালতে তো সেই ক্ষেত্রে কি আদালতের আদেশটা কি কোনো চূড়ান্ত না? এটা কি জটিল হয়ে যাচ্ছে কিনা? আপনারা যে ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন তাতে তো সন্তুষ্ট হচ্ছে না, সেটি তো নাই হতে পারে। জামিনুদ্দিন, সেটি তো নাই হতে পারে, কিন্তু প্রক্রিয়াগুলো জটিল হয়ে যাচ্ছে কিনা? দয়া করে শুনুন না। জি জি, অবশ্যই বলুন। হ্যাঁ, আমাদেরকে অপেক্ষা করতে হবে আপিল বিভাগের চূড়ান্ত রায়। আপিল বিভাগ যদি বলে যে সরকার আবারও দিতে পারবে, অথবা আপিল বিভাগ যদি বলে যে হাইকোর্টের রায়টা বাতিল করে দিল, তখন কিন্তু আর সরকার দিতে হবে না। আপিল বিভাগ যদি বলে যে হ্যাঁ সরকার আবারও নির্দেশনা দিতে পারবে, আপিল বিভাগ এটাও বলতে পারে যে আপনারা হ্যাঁ দিতে পারবেন, এত % দিতে পারবেন। কারণ আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আইনের বাইরে যাও, ওনাদের আমাদের সংবিধানে 104 অনুচ্ছেদ অনুযায়ী ওনারা ন্যায় বিচারের স্বার্থে যে কোনো আদেশ প্রদান করতে পারেন, শুধুমাত্র আপিল বিভাগ। অতএব আপিল বিভাগের সেই আদেশটা না আসা পর্যন্ত এটা কোনোভাবেই সম্ভব না। এবং একটা বাতিল করে, শুনেন আমি একটা কথা বলি, আপনারা সবাই জানেন প্রফেসর নুরুল ইসলাম নাম তো সবাই আমরা জানি, ডক্টর নুরুল ইসলাম সাহেব, ওনাকে কিন্তু 78 সালে প্রথম একটা আদেশ দিয়ে ওনার চাকরি থেকে ওনার বিদায় করে দেওয়া হলো। পরবর্তীতে ওনাকে 9(2) দিয়ে ওনাকে বাতিল করে ওনার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো, রিটায়ারমেন্টে পাঠানো হলো। সেইটা কিন্তু আপিল বিভাগ বলছে নো, দিস ইজ অ্যান অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ ল, এবং সুপ্রিম কোর্ট বলছে যে ম্যালিস ইন ল, ইট ইজ কল্ড ম্যালিস ইন ল। জনাব আবু আলম সাহেব, তার মানে কি যে আমিনুদ্দিন ভাই, এখানে একটু আপনার কাছ থেকে স্পষ্ট হতে চাই, নিশ্চয়ই সম্মানিত আলোচকরা শুনবেন, যারা আমাদের দর্শক আছেন তারাও এটা স্পষ্ট হবেন। তার মানে কি আদালতের বাইরে আর কোনো সমাধান নেই? আদালত চূড়ান্ত শেষ করার পর আদালত কিভাবে বলবে সেইভাবে আপনাকে দেখতে হবে, তার আগে কিছু করতে পারবেন না। আর কোন নির্বাহী আদেশ অবশ্যই আপনারা পারবেন না। একেবারে এক লাইনে শুনতে চাই আমিনুদ্দিন, সেটি হলো আপনি 2-1 দিন আগে একটা বক্তৃতায় বলেছিলেন যে ধৈর্য ধরুন, এই ধৈর্যের মানেটা কি? ধৈর্য ধরতে বলছে আমি আদালতের চূড়ান্ত আদেশ পাওয়া পর্যন্ত আপনারা দেখেন কি হয়। কারণ আমি বিশ্বাস করি যে হাইকোর্টের আদেশটা আমরা যেভাবে নিয়ে যাচ্ছি আদালতের কাছে, যেহেতু এটা সরকারের পলিসি ডিসিশন, এখানে হাইকোর্ট যে আদেশটা দিয়েছেন এটা আমি মনে করি যে এটাকে আমাদের যে অন্য আগের যে রায়গুলো ছিল, বিভিন্ন ছিল, সেগুলোর আলোকে আমি বলতে পারি যে এটা হয়তো থাকবে না। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর শামীম রেজা স্যার, আপনার কাছে আসতে চাই, যৌক্তিক সংস্কারের অপেক্ষা কেন? নানাবিধ আলোচনা হয়েছে, নানা প্রশ্ন উঠে এসেছে, আপনার বক্তব্য শুনতে চাই। দেখেন, কোটা খুব উন্নত দেশেও কোটা থাকে, জি, অনেক উন্নতের পরেও চলে গেছে, পোস্ট ডেভেলপমেন্টে চলে গেছে, এমন দেশেও কোটা থাকে। কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি কোটার যে যৌক্তিকীকরণ সেটা হালনাগাদ করেন কিনা, এবং আপনি ওইটার আবার সংস্কার করেন কিনা। আপনি যেটা 10 বছর আগে করেছেন, 20 বছর করেছেন, সেটা প্রবণতাগুলো দেখার চেষ্টা করা হয়, প্রচুর উপাত্ত পরিসংখ্যান তৈরি করা হয়। এবং আমরা ছাত্র জীবনে যখন আন্তর্জাতিক পর্যায়ের বক্তৃতা বিতর্কে যেতাম, তখন প্রায় নিয়মিতভাবেই একটা বিষয় থাকতো, বিশেষ করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অঞ্চলে, যে দিস হাউস উড সাপোর্ট পজিটিভ ডিসক্রিমিনেশন। এরা আমরা তখন বেশ খেই হারিয়ে ফেলতাম, কারণ এত বিষয় আমরা তখন এখনকার তরুণদের মতো এত স্মার্ট ছিলাম না, এবং বুঝতে আমাদের সময় লেগেছে যে অ্যাফার্মেটিভ ডিসক্রিমিনেশন কেন লাগবে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা ঐতিহাসিকভাবে কখনোই তথ্য উপাত্ত সামনে আনতে চাই না, এবং কখনোই পরিসংখ্যানকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না। এইটুকু বলে আমি আগে যদি বলি যে আমাদের একজন তরুণ এখানে আছেন, সার্জিস আলম, বাকি আমরা সবাই তার 2 গুণ 2.5 গুণ বা তারও বেশি বয়সী, এখানে বয়োজ্যেষ্ঠ, কেউ অবসরে যাব বা কেউ হয়তো অবসরে গেছি। এই রাষ্ট্রে যা কিছু ঘটেছে সেটা 18 থেকে 22 বছর বয়সীদের দ্বারাই ঘটেছে। আমাদের এমন যেন মনে না হয় যে তারা একেবারেই কিছু বোঝেন না, তারা একেবারেই হালনাগাদ না, তারা পৃথিবীর খবর রাখেন না। তারাই 52 আন্দোলন করেছেন। 52 আন্দোলন শুধু রাজনৈতিক আন্দোলন না, এটা একটা সাংস্কৃতিক এবং শিক্ষা আন্দোলন। সেটা শিক্ষার্থীদের মাথা থেকে আসছে। তাদের বয়স তখন, যদি যারা ছিলেন আমরা হিসাব করে দেখি, 20-র মধ্যে প্রায়, তারা 20ও পার হননি। তারা শরীফ কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছে, আইয়ুব খানের সময় আন্দোলন করেছেন, আগরতলা মামলায়
বঙ্গবন্ধুর পক্ষে তারা আন্দোলন করেছেন। এরপরে তো দীর্ঘ বাংলাদেশের সময় আমরা সবাই জানি, কাউসার ভাই আছেন, এরশাদ বিরোধী আন্দোলন, সবশেষে আমাদের 7-এর দিকেও 6-7-এ যে আন্দোলন হয়েছে সেটাও দেখেছে এবং শিক্ষার্থীদের উপর দিয়ে গেছে। আমরা জেলে পরীক্ষা নিতে গিয়েছিলাম কোনো একটা সময়, এবং জেলে পরীক্ষা নিতে গিয়ে দেখেছি যে ছেলেটার আমরা পরীক্ষা নিচ্ছি, সে কাঁপছে, তার হাতে অনেকগুলো কাগজ, তাকে 100-150 একটা কক্ষে রাখা হয়েছিল। পরের দিন তার পরীক্ষা, আমি আমার সহকর্মী আর আরেকজন মিলে পরীক্ষা দিতে গিয়েছিলাম, এবং কোনোভাবেই তার পক্ষে লেখা সম্ভব না, বহু কষ্টে তাকে বসিয়ে পরীক্ষা দিয়েছি। এই আমার প্রথম অভিজ্ঞতা যে জেলে ওরকম অবস্থার পরে একজন শিক্ষার্থীকে যদি পরীক্ষা দিতে, আমরা অনেকের কথা শুনতাম, অনেক বিশিষ্ট ব্যক্তি পরীক্ষা দিয়েছেন জেলে। তো এরকম অসংখ্য শিক্ষার্থী কালেকটিভ সমাজ পরিবর্তন, এজেন্ডা পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, নীতি পরিবর্তনের পরে কিন্তু আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। না, সেই পরিবর্তন, এই যে কোটা আন্দোলনের আমি কেন আসছি সেটাই বলছি। যতএব আমি তাকে যথেষ্ট ম্যাচিউর মনে করি, যথেষ্ট সময়ের হিসাবে তারা কথা বলে বলে মনে করি। এখন যৌক্তিক অযৌক্তিক সে আলোচনা পরে আসছে। এখন যে কথাটা বললাম যে যখনই তারা রাস্তায় নেমেছেন, সাম্প্রতিক সময় আপনার খেয়াল করতে হবে যে কোন কোন ইস্যুজে রাস্তায় নামছে। আপনি খেয়াল করেন আপনার নিরাপদ সড়কের জন্য, কোটার মতো, চাকরির মতো বিষয়গুলো, এটা কিন্তু বৃহৎ রাজনৈতিক পরিবর্তন বলবেন কিনা, বা এটাকে আপনি সামাজিক পরিবর্তন বলবেন, সেটা আপনার আমার হয়তো একটা নীতিগত পরিবর্তন, এবং সেই পরিবর্তনের একটা ধারাবাহিকতায় তারা এবার এসে দাঁড়িয়েছেন। এটা জনদুর্ভোগ হচ্ছে, সেটা কিভাবে নিরসন করবেন সেটা সার্জিসরা বলতে পারবেন, কিন্তু কেউ বাধা দিচ্ছে না বা কেউ তাকে সরিয়ে দিচ্ছে না। পুলিশ ভালো আচরণ করছে, রাজনৈতিক দলগুলো ভালো আচরণ করছে, সবাই সবকিছু করছে। তার মানে কি? তার মানেটা হচ্ছে তাহলে এই 7-8 দিন কি তাদের সাথে রাজনৈতিকভাবে কোনো কথা বলা যেত না? আমি ইস্যুটাকে রাজনৈতিক মনে করি, কারণ যে এজেন্ডা এখন কোর্টে আছে সেটার একটা প্রেক্ষিতে কোর্টে আছে। এটা নির্বাহী আদেশ, সে আদেশে একজন চ্যালেঞ্জ করতে রিট করেছেন একটা পক্ষ, রিট করলে তো কোর্টে সেটা যাবে এবং কোর্টের প্রক্রিয়ার মধ্যে থাকবে। এটা নিয়ে আমরা গত 7-8 দিন প্রচুর আলোচনা করছি, কে সঠিক কে বেঠিক, আমরা আইনের পরিধির মধ্যে আছে কিনা, কথা কোনভাবে বলবো বা না বলবো, সে আলোচনা চলতে থাকুক। কিন্তু ইস্যুটা তো রাজনৈতিক, ইস্যুটা তো সরকারকেই সিদ্ধান্ত নিতে হয়, একটা রাষ্ট্রের পরিধির মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে এই রাজনৈতিকভাবে কি তাদের সাথে কেউ প্রকাশ্যেও কথা বলতে পারতেন না, বা কোনো প্রতিনিধি কি তার কাছে আসতে পারতেন না? তার সাথে আমি আগে যেখানে রেখেছিলাম কথাটা, যে এই 18তেও আমরা, আমি একটু যদি যুক্ত করি শামীম স্যার, সেটা হলো যে সরকারের পক্ষ থেকে বক্তব্য হলো বা দলের পক্ষ থেকে বক্তব্য, আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য হলো যে পর্যবেক্ষণ করছেন। দেখেন, কিছু দাপ্তরিক বক্তব্য থাকেই, সেটা করতেই হয়, যেটা আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় বললেন যে ঠিক আছে, একটা সাব জুডিস ম্যাটার আছে, সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি হয়তো হঠাৎ করে সেখানে বক্তব্য দিতে পারবেন না, কিন্তু এখানেই তো প্রক্রিয়া শেষ না। আমি যে জায়গাটা আসতে চেয়েছিলাম সেটা হলো ঠিক 18 সময় থেকে আমরা বারবার বলছি যে এই যে বিদ্যমান কোটাগুলো ছিল, তা তখন যেগুলো ছিল, এটা পরিপত্রের আগে, আমরা কি এখন পর্যন্ত স্পষ্ট পরিসংখ্যান পাই যে তার প্রবণতাটা কেমন, কতদিন ধরে মুক্তিযোদ্ধারা এটা ব্যবহার করছেন, অনগ্রসর সম্প্রদায় কতটুকু ব্যবহার করছেন, জেলা বা নারী কোটা কি কি রীতিতে ব্যবহার করা হচ্ছে, কোন জেলায় কম কোন জেলায় বেশি হচ্ছে কিনা, কোন জেনারেশন পর্যন্ত যাবে সেটি দেখেন। এখানে প্রজন্ম যখন বলে, আপনি 25 বছর প্রজন্ম হিসাব করলে হবে না, আপনি এই আন্দোলন আর এই আন্দোলনের মাঝখানে দুটো প্রজন্ম চলে আসছে। আপনি যদি স্নাতকদের হিসাব ধরেন, প্রতি বছর স্নাতক বের হচ্ছে, তার মানে প্রতিবার প্রজন্ম বের হচ্ছে, 25-এর প্রজন্ম ধরলে চলবে না, বায়োলজিক্যালি দেখলে চলবে না। আমি অবাক হয়ে যায় যে এত কিছুর পরেও এখন পর্যন্ত আমরা একটা প্রকাশ্য তথ্যপাত্র পাই না, এবং রাজনৈতিক দলের কেউ সেটা নিয়ে আসছেন না যে দেখো এই ট্রেন্ড দেখা যাচ্ছে, এটা যদি অব্যবহৃত থাকে তাহলে এইভাবে সেটা মেধা কোটায়, যেটা আমি এবং শহীদ আলম খান আমরা আস্তে আস্তে আলাপ করছিলাম, যে যিনি কোটা ব্যবহার করতেন তাকেও কিন্তু অনেকগুলো মেধার পরীক্ষা দিয়ে তারপরে কোটাতে যেতে হয়, এতটা সহজ না। কিন্তু আমার কাছে ট্রেন্ডটা নাই, আমি গ্রাফে সেটা দেখাতে পারছি না, পরিসংখ্যানটা নাই, আমি কি তা নিয়ে বসতে পারতাম না? তৌহিদ, আমি এক লাইনে শেষ করি। জি বলুন। আমরা আইনের পরিধির কথা বলছি, কোনটা সঠিক বেঠিক সেটা হয়তো আমাদের অবস্থানগত কারণে হয়, যেটা হয়তো কাউসার ভাই বলতে পারবেন না, আমি হয়তো রাষ্ট্রায়ত্ত একটা প্রতিষ্ঠানে আছে দেখে বলতে পারবেন না, অন্যরা পারবো না, কিন্তু যে শিক্ষার্থী সে তো বলবেই, এবং তার তো একটা রাজনৈতিক অধিকারও এটা, এবং গণতান্ত্রিক অধিকারও সেটা, সেই অধিকারের জায়গাটাই কি আমরা এটা নিয়ে বসতে পারতাম না? আজকে যদি সার্জিসদের আমি ডেভিলস অ্যাডভোকেট হিসাবে যদি বলি, তারা যদি একটা বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে যে এই সরকার মনে করে যে কোটা রাখবো না, সে কি করতে পারবে না? কিংবা আমাদের এখন দিস হাউস বিলিভস দ্যাট উই নিড মোর কোটাস, তাহলে কি সে করতে পারবে না? গত 7 দিনে গণমাধ্যমে যে পরিমাণ কলাম লেখা হয়েছে পক্ষে বিপক্ষে, এটা বিশ্লেষণ করে যুক্তি দিয়ে তর্ক দিয়ে, তাহলে এটাকে আপনি কোন খাতে ফেলবেন? এটা কি সঠিক না বেঠিক খাতে ফেলবেন? মূল কথাটা ওইটাই, তাদের সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল, এটা রাজনৈতিক এজেন্ডা। আপনি একটা সিদ্ধান্ত পাবেন 4 সপ্তাহ পরে, আমাদের আইনের পরিধির মধ্যে থাকতে হবে, এ নিয়ে আমরা অনেক আলাপ করব, কিন্তু দিনের শেষে ইস্যুটা রাজনীতি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার। আপনার কাছে আসতে চাই যে আন্দোলনটি হলো কোটার যৌক্তিক সংস্কারের জন্য, কিন্তু আসলে ইস্যুটি দাঁড়িয়েছে রাজনৈতিক এই পর্যায়ে এসে। ধন্যবাদ তৌহিদ আপনাকে, এবং ধন্যবাদ আজকের
আমার সাথে যারা প্যানেলে আছেন সবাইকে এবং সম্মানিত দর্শক শ্রোতা। জি, আমি আসলে সকল যারা বিজ্ঞ আলোচক তাদের বক্তব্যগুলো শুনেছি এবং খুব প্রাসঙ্গিকভাবে আলোচনাগুলো হয়েছে। আমি এই জায়গাতে একটু স্থির থাকতে চাই। আমি ছাত্রদের সম্প্রতিকালের যে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনটাকে আমি মনে করি এটি শুধু রাজনৈতিক নয়, সামাজিক আন্দোলনও, এর সাথে সামাজিক অবয়বটাও জড়িত। আপনি দেখুন বাংলাদেশ সৃষ্টি থেকে এ পর্যন্ত যা যা ফলপ্রসূ কিছু হয়েছে সব ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু অর্জিত হচ্ছে। এখানে ছাত্ররাই কিন্তু মূল স্ট্রিমে ছিল। আমরা যদি সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করি, 1971 ধরি, ইভেন ভাষা আন্দোলন ধরি, সবগুলো জায়গাতে ছাত্রদের আন্দোলন হয়েছে, সফলভাবেই হয়েছে। আমি খুব অভিভূত হয়েছি ছাত্রদের যে আন্দোলন, গতকাল তাদের প্রেস কনফারেন্সের যে কথাগুলো তারা উত্থাপন করেছেন, আমি যতটুকু বুঝেছি, তারা বলছেন 5% কোটার তারা দাবি করছেন, 5% যৌক্তিকভাবে, এবং কেন করছে সেটা সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, যেটা মিডিয়াতে ফলো করে প্রচার হচ্ছে। লক্ষ্য করুন আজকে যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আপনার এটি কোর্ট একটা অংশ, আমি যখনই সংক্ষুব্ধ হব আমি কোর্টে আশ্রয় নেব, সেটা একটা বিষয়। আর তারা যে কথাটা বলছে সেটা হচ্ছে নির্বাহী জায়গায়, নির্বাহী বিভাগের আদেশ। দেখুন সেটা কি সম্ভব কিনা, আমি আসছি সেই জায়গাতে। তারা কিন্তু কালকে এই কথাটা স্পষ্ট করেছেন যে নির্বাহী বিভাগ প্রয়োজনে পার্লামেন্টই কিন্তু এর উপর আইন পাশ করতে পারে। পার্লামেন্ট যদি আপনি ধরে নেন যে এটি সকল ক্ষমতার উৎস, আপনি পার্লামেন্টে আইন পাশ করতে পারেন। পার্লামেন্ট যখন আইন পাশ করবে তখন সেটি কিন্তু নির্বাহী বিভাগের হাতে শুধু থাকে না, পার্লামেন্টের হাতেও চলে যায়, অর্থাৎ পার্লামেন্ট স্বয়ংসম্পূর্ণ। মজার ব্যাপার হচ্ছে পার্লামেন্টে যখন এই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় না, আলোচনা হয় না, তখনই কিন্তু রাজপথে ছাত্র নেমে আসছে। একটা জায়গায় তো আমি যখন ভিকটিম হব, আমার না কোনো জায়গায় তো দাঁড়াতে হবে আমাকে। এবং তারা কিন্তু আজকে পার্লামেন্টে এই জাতীয় আলোচনা হয়নি, যেটি শামীম যে কথাটি বললো যে চুলচেরা বিশ্লেষণ, কোটা শুরু হয়েছে কবে, কোন জায়গায় শেষ হয়েছে, কত পার্সেন্ট কোন জায়গায় কোটা দিবেন। আপনি ডিস্ট্রিক্ট কোটা একসময় রেখেছেন, কেন? ব্যাকওয়ার্ড প্লেস। আজকে আপনি পল্লী উন্নয়ন বা পল্লীর ডেফিনেশন যদি দেন, ওই ঝিঝি পোকার ডাক আর হচ্ছে ল্যাম্পো জ্বালায় মানুষ এখন বসবাস করে। আমরা আদালতের প্রতি আস্থা রেখে বলতে চাই যে আদালতের যে ভূমিকা অথবা কার্যক্রম সেই জায়গাতে আস্থা রাখতে পারছে না কেন? 2018 সালে দেখেন একটা কথা আছে, প্রবাদ আছে, চুন খেয়ে মুখ পুড়লে মানুষ দই দেখে ভয় পায়। 2018 সালে যখন নির্বাহী বিভাগে এই কোটাটা বাতিল করে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় গ্রেডে, তখন তারা দাবি করেছে শুধু প্রথম দ্বিতীয় না, সকল স্তরে ন্যায্যতার ভিত্তিতে কোটাটা মানে নির্বাহী আদেশ তারা চায়। তার মানে এটি আজকে যখন এটি আপনি আজকে যে স্ট্যাটাসকো দেওয়া হচ্ছে সেটি হয়তো 4 সপ্তাহের জন্য স্টপ আছে, কিন্তু পরবর্তী যেটা আবার ঘুরে আসবে, যেটা যদিও অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন যেটি ওই দিকে আগাচ্ছে, এটা একটা আশার জায়গা। আমি হোপ আশা করতে পারি। আমি জানি না ছাত্ররা কতটুকু হোপ তারা নিতে পারবেন, এটা তাদের বিষয়। বাট আমি যেটা মনে করি রাজনৈতিক ব্যানারের বাইরে যে আন্দোলনটা তারা করছে, আমি এই আন্দোলনটাকে আমি একজন শিক্ষক হিসেবে আমি এটাকে সাধুবাদ জানাই। এবং চমৎকার স্মার্টলি তারা করছে এবং চমৎকার বিশ্লেষণ তারা করেছে, প্রত্যেকটি পয়েন্ট কিন্তু তারা তুলে ধরেছে জাতির সামনে, যার ফলে জনসমর্থন তাদের পক্ষে গেছে। এখন এটা নিয়ে রাজনীতি কেউ বলবে যেটা অন্য ঢুকেছে, আর এক জায়গায় ঢুকেছে, কোনো না কোনো জায়গায় তো আপনাকে দাঁড়াতে হবে। আপনি তো কোনো কিছু আদায় করতে গেলে আন্দোলনের মাধ্যমে তো করতে হবে, আমাদের গণতান্ত্রিক দেশে যেটা হয়েছে। আমি একটা উদাহরণ আপনাকে দিই। আপনি 6 জুন আপনার 2012 সালে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং সাবেক স্পিকার জনাব আব্দুল হামিদ, ওনার কথাটা আমি একটু কোট করি, ডেইলি স্টারে বের হয়েছে, দেখেন, পিপুল উড রেসিস্ট ইফ এ গভর্নমেন্ট টার্ন অটোক্রেটিক, লাইকওয়াইজ দে উড প্রোটেস্ট ইফ এ পার্লামেন্ট ইনঅ্যাক্ট ল এগেনস্ট দেয়ার ইন্টারেস্ট, অ্যান্ড দে উড স্ট্যান্ড এগেনস্ট এ কোর্ট ইফ ইট ডেলিভার্ড ভার্ডিক্ট এগেনস্ট দেম। মহামান্যর জায়গা থেকে তো ঠিকই আছে। দেখুন, না উনি যখন এই কথাটা বলেছেন তখন সাবেক স্পিকার, উনি মহামান্যর জায়গা থেকে বলেন নাই। আমি 2012 সালের কথা বলছি। 6 জুন ডেইলি স্টারে এটা একটা রেফারেন্স দিয়েছি। আপনি দেখবেন এটি কি মিন করেছেন। আমার মনে হয় যে এটি যারা এখানে উপস্থিত আছে এবং যারা সম্মানিত দর্শক ক্লিয়ার এই কথাটি বুঝেছেন। আমার বক্তব্য হচ্ছে অত্যন্ত স্পষ্ট। দেখুন, একটি রাষ্ট্রে যখন আমি ভিকটিম হব, আমি যখন দেখব যে যৌক্তিক জায়গায় নাই, আজকে আপনি যদি মেধাসম্পন্ন একটি প্রশাসন চান, আপনি যদি মেধাসম্পন্ন একটি শিক্ষা ব্যবস্থা চান, তাহলে মেধাসম্পন্ন মানুষকে সেখানে ইন্ডাকশনে সুযোগ দিতে হবে। যদি সেটি না দেন তাহলে ওই যেটি আসছে আবেদ নাকি যেন নাম, নুরানি চেহারা, আবেদ আলী সাহেব, সৈয়দ আবেদ আলী, ওর নামের আগে সৈয়দ লাগানো হয়েছে। তো সুতরাং ওই কোঠার মাধ্যমে তো অনেকগুলো ঢুকে যাবে, যেটা উনি তো সংখ্যা করছেন। দেখুন তহিদ সাহেব, একটা কথা হচ্ছে কি, আপনি এই জায়গাগুলোতে আপনাকে মানুষের ভিতরে এই সংখ্যাটা কেন হচ্ছে, এই শিক্ষার্থীদের মধ্যে এই সংখ্যাটা কেন হচ্ছে? কারণ তারা দিন শেষে পাবলিক সার্ভিস কমিশনের মতো একটা জায়গা
যদি এটিকে আপনি নিষ্কণ্টক রাখতে না পারেন, তাহলে মেধাবী গরিব শিক্ষার্থী কোন জায়গাতে তারা দাঁড়াবে? কোন জায়গাতে তারা দাঁড়াবে? সুতরাং আমি মনে করি যে অতি দ্রুত আমার ব্যক্তিগত বিশ্বাস থেকে বলি, অতি দ্রুত এ ব্যাপারে নিঃসন্দেহে গভর্নমেন্ট অথবা সরকার অথবা পার্লামেন্ট অথবা আপনার কি বলা যায় মহামান্য হাইকোর্ট তারা নিশ্চয়ই একটি সমাধান আসবেন, যেটি হয়তো এই শিক্ষার্থীরা তারা হয়তো নিশ্চয়ই একটা ভবিষ্যৎ খুঁজে পাবেন। এখানে কোনো রাজনৈতিক গন্ধ, এটি হচ্ছে রাজনৈতিক বক্তব্য। আমি মনে করি না যে এখানে কোনো রাজনৈতিক গন্ধ পাচ্ছেন না। যদি পেয়ে থাকে তাহলে আমি মনে করি আমাদের অ্যাটর্নি জেনারেল এবং সম্মানিত আলোচকদের আলোচনা শুনে নিশ্চয়ই আপনারও অনেক কথা জমেছে, শুনতে চাই। জি আচ্ছা, আমি যদি প্রথম থেকে শুরু করি, আসলে একটু আগে হচ্ছে স্যার যে কথাটি বললেন যে এখনো আসলে আমাদের আলোচনার এই জায়গাটি আছে কিনা, দেখুন এই কথাটি কেন বলেছেন, কারণ আমরা এখন রাজপথে বাংলা ব্লকেডে চলে এসেছি। কিন্তু বাংলাদেশের অ্যাকচুয়ালি পার্সপেক্টিভে সবচেয়ে বড় যে সমস্যাটি, আমরা প্রথম দিন আন্দোলন শুরু করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে, সেখানে অবস্থান করেছিলাম। দ্বিতীয় দিন করেছি শহীদ মিনারে, তৃতীয় দিন করেছি রাজু ভাস্কর্যে, চতুর্থ দিন এসেছি শাহবাগে 30 মিনিটের জন্য, পঞ্চম দিন এসেছি শাহবাগে 2 ঘন্টার জন্য, ষষ্ঠ দিন এসেছি শাহবাগে 4 ঘন্টার জন্য। এরপরও যখন আমরা সরকার কিংবা নীতি নির্ধারক মহলের কারো মনোযোগী আকর্ষণ করতে পারিনি, তখন আমাদের বাংলা ব্লকেডে যেতে হয়েছে। কেউ কথা শুনেনি। ইভেন এই বাংলা ব্লকেডেও আমরা প্রথম দিন গিয়েছিলাম 4 ঘন্টার জন্য, তারপরে যখন শুনিনি, আজকে প্রথম দিনের মতো আমরা বাংলা ব্লকেডে গিয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বাংলা ব্লকের নামটা নিয়ে কারো আপত্তি আছে? এটার উৎপত্তি কোথায়? না, এটা আসলে আমরা যারা সমন্বয় করছি আন্দোলনটি, প্রায় 50 জনের মতো স্টুডেন্ট, আমরা ভাবছিলাম যে আমরা এটা আসলে নতুন কোনো টার্ম আনবো। আমরা সবসময় অবরোধ বলি, তো অবরোধের ইংরেজি শব্দটি হচ্ছে ব্লকেড। আমরা ভাবছিলাম এটা বিডি ব্লকেড দিব বা বাংলাদেশ ব্লকেড দিব। তো পরে ভাবলাম যে বিডি ব্লকেড বা বাংলাদেশ ব্লকেড দেওয়ার চেয়ে আমরা ছোট করে যদি বাংলা শব্দটা ব্যবহার করি, যেন আমার একজন রিক্সা চালক, একজন মজুর, একজন শ্রমিক, তাকেও এই শব্দটা অ্যাটাচ করে। সেই জায়গা থেকে আমরা বাংলা ব্লকেড দিয়েছি, না হঠাৎ করে মাথায় এসে, একদম হঠাৎ করে মাথায় এসে। সো এটার আলাদা কোনো পার্সপেক্টিভ যে খোঁজে, আন্দোলনের মধ্যে দিয়ে যে জনভোগান্তি তৈরি হচ্ছে সার্জিজ আলম, সেটি তো নিশ্চয়ই আপনারা ভাবছেন। জি, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। দেখুন, আমরা বাংলাদেশের ইতিহাস ঘাটলে আমরা 52 দেখি, 69 দেখি, 71 দেখি, 90 দেখি, 18 দেখি। বাংলাদেশের জন্ম হয়েছে 71-এ, তার পূর্বের ইতিহাস রয়েছে, পরের ইতিহাস রয়েছে। যেই ইতিহাসগুলো বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করেছে, বাংলাদেশকে নতুন করে পুনর্জন্ম দিয়েছে, সেই ইতিহাসগুলো কোনো ভোগান্তি ছাড়া হয়নি। আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি 267 দিনের মুক্তিযুদ্ধের মাধ্যমে, 30 লক্ষ শহীদের বিনিময়, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়। সেখানে 1971 সালে সৃষ্টি হয় একটি বাংলাদেশ, যখন 53 বছর বয়সে দাঁড়িয়ে আমরা একটি মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই টাইমে বাংলাদেশের পুনর্জন্মে আপনি কোনো একটি স্যাক্রিফাইস না করে বাংলাদেশে এরকম কিছু একটা পেয়ে যাবেন না। বাংলাদেশের অবস্থাটি এরকম নেই, বরং আমরা বিশ্বাস করি এখানে এই জায়গাতে আপনার কাছে প্রশ্ন, আপনারা আন্দোলন করছেন, সেটি তো আপনাদের সিদ্ধান্ত, বিরতি দেওয়া প্রয়োজন আছে কিনা? আদালতের যে বক্তব্য, অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য রাখলেন, তার থেকে আপনাদের মনে হয় না যে একটা বিরতি প্রয়োজন? দেখুন, আমাদের কথাটি ছিল আমাদের এক দফা নিয়ে আমরা আন্দোলন করছি, এবং এই এক দফাটির আসলে সামান্য কিছু অংশ আদালতের ওই প্রক্রিয়াধীন যে বিষয়টি সেটিকে রিপ্রেজেন্ট করে, অধিকাংশ অংশকে করে না। আমাদের দাবির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সরকারি চাকরিতে সকল গ্রেডে এই কোটা সংস্কার করতে হবে। আদালতের প্রক্রিয়াধীন বিষয়টি হচ্ছে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণী। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশে অ্যাকচুয়ালি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যতজন মানুষ চাকরিতে রয়েছে, তার চেয়ে অনেক অনেক বেশি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে রয়েছে। পাশাপাশি ওই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে কোটা ব্যবস্থা 92% পর্যন্ত রয়েছে, যেটি আমরা প্রাইমারিতে দেখি। রেলওয়েতে 85% পর্যন্ত রয়েছে। তাহলে ওই যে বাংলাদেশের বিশাল একটি জনসংখ্যা যারা এই বঞ্চনার বা বৈষম্যের শিকার, তাদেরকে আমরা ভুলে গিয়ে কখনো অবিবেচকের মতো, স্বার্থপরের মতো শুধু আমাদেরকে নিয়ে আন্দোলন করতে পারি না। সেই জায়গাটিতে যখন আমরা সকল গ্রেড নিয়ে কথা বলছি, সেটি তো আমার অবশ্যই সরকারের কাছে চাইতে হবে, নির্বাহী বিভাগের কাছে চাইতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে, 18 সালের পরিপত্রে কোনো কোটা দেয়া নেই। আমরা এটা সমর্থন করি না, কারণ আমরা বিশ্বাস করি সংবিধান অনুযায়ী বাংলাদেশে এখনো জাতিগোষ্ঠী রয়েছে। একটু শেষ করি শুধু, বলুন, অনগ্রসর জাতিগোষ্ঠী রয়েছে। যদি এখন একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রিট করেছে, হাইকোর্ট সেটিকে অবৈধ করেছে। সামনে যদি একজন প্রতিবন্ধী রিট করে, যদি একজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কেউ রিট করে, আবার তো সেটি অবৈধ হবে। তাহলে এই বৈধ অবৈধের খেলা, পরিপত্র বাতিল বহালের খেলা, এই খেলায় তো আমরা পড়তে চাই না। আমরা আসলে এটার একটা স্থায়ী সমাধান চাই। আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি গুরুত্ব অগুরুত্ব আপনি বিবেচনা করবেন বা আপনার ভাবনার সেখানে সুযোগ রয়েছে।
সরকারের আমি জানার জন্য বলছি, সরকারের পক্ষ থেকে যদি আলোচনা পর্যালোচনার জন্য বা যুক্তি তর্কের জন্য ডাকা হয়, সেই জায়গা থেকে যুক্তি তর্ক সহকারে আপনারা কতটা প্রস্তুত? আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, ডে 1 থেকে শুরু করে আজকে ডে 10 শাহবাগের উন্মুক্ত মঞ্চে আমি আজকে সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেছি। আমার বক্তব্যের অধিকাংশ সময় আপনি এটুকুই দেখতে পাবেন, আমরা সরাসরি সরকার প্রধান এবং নির্বাহী বিভাগের যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছেন তাদের কাছে আমাদের আবেদন জানিয়েছি যে আপনারা শুধু আমাদেরকে এই কমিটমেন্টটুকু দিন, আপনারা একটি কমিশন গঠন করে বিভিন্ন অংশীজনের সমন্বয় স্টেটাসের ভিত্তিতে কিংবা পরিসংখ্যানের ভিত্তিতে যৌক্তিক একটি কোটার সংস্কার করবেন, আমরা কালকে থেকে রাজপথে নামবো না। জি, অসংখ্য ধন্যবাদ। আবু আলম মোহাম্মদ শহীদ খান, এই বিষয়ে বলতে হবে মানে এই যে তাদের আন্দোলন, পাশাপাশি আপনি স্টেক হোল্ডারের সাথে আলোচনার একটি প্রসঙ্গ বলছিলেন, সেই আপনার আলোচনাটি শুনে আমার মনে হয়েছিল এরকম কি সরকারের মধ্যে আপনার কাছে এই ধরনের কোনো মানসিকতা মনে হয় কিনা সরকারের বক্তব্য শুনে, যে শিক্ষার্থী অথবা এই বয়সের ছোটদের সাথে কি আলোচনা হতে পারে, এরকম কোনো মনস্তত্ত্ব আপনার কাছে মনে হয় কিনা? এই আলোচনাটি শুনবো, তবে একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে আমি আপনার কাছে ফিরছি। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বলুন। হ্যালো, জি আমরা শুনছি, আপনি বলুন। আমি পাবনা ফরিদপুর থেকে বলছিলাম, আমি এক কলেজের প্রিন্সিপাল জি এবং ভোরের কাগজের সাংবাদিক। জি বলুন। আমার জিজ্ঞাসা যে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত, কিন্তু বর্তমানে সার্টিফিকেটধারী 2,41,000 মুক্তিযোদ্ধার সন্তান, তারা সুবিধা পাচ্ছে, কিন্তু ওনারা কি করেছে? ওনাদের রক্তের বিনিময়ে কি দেশ নয়? তাদের পরিবার কি এটা সুবিধাতে পেতে পারে না? অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সুবিধা দিতেই হয় তাহলে তাদেরকেও দিতে হবে, আর সুবিধা যদি না দেওয়া হয় তাদেরকে বঞ্চিত করতে হবে। জি অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, আপনি আমাদের সাথেই থাকুন। সারজিদ, আপনি কিছু যোগ করবেন খুব ছোট করে? জি, আমি যে জায়গাটিতে যোগ করতে চাই, আসলে দেখুন, মানে আমরা মনে করি, বিশ্বাস করি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা এটিও বিশ্বাস করি যে তাদেরকে যত রকমের সাপোর্ট দেওয়া প্রয়োজন, অর্থনৈতিক হোক, শিক্ষাক্ষেত্রে হোক, স্বাস্থ্যক্ষেত্রে হোক, আবাসনের ক্ষেত্রে হোক, আরও যদি বৃদ্ধি করার প্রয়োজন হয় আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যাটি যে জায়গায়, দেখুন, যখন তাদের সন্তানদের কিংবা নাতিপুতিদেরকে স্কুল লেভেল, কলেজ লেভেল, বিশ্ববিদ্যালয় লেভেল, প্রত্যেকটি লেভেলে এক্সট্রা একটি প্রিভিলেজ দেওয়া হয় এবং এই প্রত্যেকটি লেভেলের সুযোগ পেয়েও একজন কৃষক, শ্রমিক, জেলে মজুর তার ছেলের সাথে চাকরিতে এসে ফাইট করার মতো অবস্থা না হয়, তখন অবশ্যই ওই যে বাংলাদেশের সাধারণ মানুষ, তার সাথে আপনি একটি অনেক বড় অন্যায় করছেন, যে অন্যায়ের বিরুদ্ধে আমরা আসলে 71 মুক্তিযুদ্ধ করেছি। অসংখ্য ধন্যবাদ। আবু আলম মোহাম্মদ শহীদ খান, কোটা নিয়ে তো আলোচনা হলো। কোটা তো যৌক্তিক, যেটা কোটা থাকার কথা সেটা দিয়ে ওরা এগ্রি করছে, এবং ওই যে 5%, 7% এটা আসলে পার্সেন্টেজ নিয়ে এখন আলোচনা করে লাভ নেই। আসলে টেবিলে বসতে হবে এবং টেবিলে বসে আলোচনা করতে হবে। যেটা আমাদের, আমার যে প্রশ্নটা ছিল যে আসলে স্টেক হোল্ডারদের সাথে যে আলোচনা, সেক্ষেত্রে কি মনে হয় কিনা সরকারের বক্তব্য শুনে আমাদের এই ছোট বয়সের তারা আন্দোলন, আমাদের যে সরকার ব্যবস্থা আছে এটা যে নামে পরিচিত হোক, এটার নাম স্বৈরাচার হোক, আর এটার নাম সামরিক সরকার হোক, এটার নাম গণতান্ত্রিক সরকার হোক, অথবা ভোট ছাড়া সরকার হোক, এতগুলো অপশন বলছেন কেন? না, এত সব আমি 52 বছরের অপশনে আসছি আর কি। তো যে নামে সরকারটা হোক, সরকার মানুষের সাথে আলোচনা করতে এরকম কোনো রেকর্ড নাই, তো আলোচনা তো করে না। আমরা গণতন্ত্রের কথা মুখে বলি, সরকার কখনো কোনো আন্দোলনকারীদের সাথে বসে আলোচনা করে ওটা সমাধান করেছে এরকম হয় না। পার্লামেন্ট হলো আলোচনা করার একটা জায়গা, পার্লামেন্টে তো আলোচনা হয় না। এসব বিষয় নিয়ে পার্লামেন্টে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়নি, তো না হওয়ার কারণে আজকে জাতি জানছে না। যেটা বললেন, আমাদের সামনে তো রেকর্ড থাকতে হবে যে এই কোটা যে চললো এতদিন, এর ফলে কত পরিবার উপকৃত হয়েছে, কি ছিল, এবং কোটা আপনি যখন করেন তখন তো কোটা বাস্তবায়নের তো একটা পদ্ধতি বের করতে হবে। আমাদের পাশেই ভারত আছে, এটা মডেল না, ওটা ওই উদাহরণ টানলে কারো খারাপ লাগতে পারে, বাট ভারতে যে কোটা আছে সেটা কিভাবে ব্যবহার করা হবে এটা একদম নির্ধারিত। একটা কোটা একটা পরিবার একবার ব্যবহার করতে পারবে। অনগ্রসর যদি হয়, কোনো পরিবারে যদি কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো ক্লাস 1 অফিসার থাকে, সে অনগ্রসর হিসেবে বিবেচিত হবে না। এই মাঝখানে মোদি গভর্নমেন্ট তো 10% আরও কোটা যোগ করেছে। ওরা তো একেবারে কোটার মানে 5% নামালে খুব ভালো হয় এরকম ওটা মনে করতেছে। আর ইন্ডিয়াতে এত বড় একটা দেশ, আমাদের হচ্ছে সব দিক থেকে উন্নত, অনেক দূরে এগিয়ে যাচ্ছে, চাঁদেও চলে যাচ্ছে তাদের লোকজন, সেখানে আরও 10% অ্যাড করেছে কোটা।
কাদের জন্য? অনগ্রসর মানুষের জন্য। তখন হাইকোর্ট ওদের সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে এগুলো কি অনন্তকাল ধরে চলবে, তখন গভর্নমেন্ট উত্তর দিয়েছে যে না, এটা অনন্তকাল ধরে চলবে না। এখনো ভারতে অনগ্রসর মানুষ আছে, তার ফর্মুলাটাই যে তার বাৎসরিক ইনকাম তার পরিবারের 8 লাখ টাকার নিচে, তার যে বাসায় থাকে সেই বাসার পরিমাপ হলে 1000 স্কোয়ার ফিটের কম, সুতরাং তাকে সুযোগ দেওয়া প্রয়োজন। তার যে অন্যান্য যে অবস্থা আছে, তার জমি আছে 5 একরের কম, সুতরাং সে অনগ্রসর, তাকে এই সুযোগটা দিতে হবে। আমাদের পরিষ্কারভাবে আমাদের শিক্ষার্থীদেরও বুঝতে হবে, আমাদের সকলকে বুঝতে হবে, রাষ্ট্র যখন একটা কোটা করে সেটা কিন্তু 18 কোটি মানুষের জন্য নয়। এই রাষ্ট্রের এই কোটাটা হচ্ছে রাষ্ট্রের যে কর্মচারীদের জন্য। আমাদের মাত্র 17 লক্ষ কর্মচারী, এর মধ্যে সব গ্রেডে 9 থেকে 20 গ্রেডে আমরা চাকরি দেই, এবং এখানে 80,000, 70 থেকে 80,000 মানুষ চাকরি পায়। মানুষ কিন্তু অনেক বেশি, শুধুমাত্র ওই যে শিক্ষিত বেকার তো 42 লক্ষ, কিন্তু চাকরি পাবে 80,000 জন, 70,000 জন, সব মিলিয়ে সেখানে কোটাটা প্রয়োগ করা হচ্ছে একটা সমতা, ন্যায্যতার জন্য। আমি তো মনে করি নারীদের কোটা তো ব্যবহার করতেই হবে। মাত্র 10% থেকে 12% সিভিল সার্ভিসে নারীরা আছে 1982 সাল পর্যন্ত। এটা ইতিহাসে যেতে হবে তো। 1982 পর্যন্ত প্রশাসন ক্যাডারে কোনো নারীকে নেওয়া হতো না। 1982 পর্যন্ত পুলিশে কোনো নারী অ্যাপ্লাই করতে পারতো না, মানে পরে আসেন, তার যোগ্যতা তো পরে, তাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ ছিল না। 1982 পর্যন্ত সেনাবাহিনীতে কমিশন পদে কোনো নারী আবেদন করতে পারতেন না। তো তার মানে কি? তার মানে 100 বছর ধরে, 100 বছর, সরকারি চাকরি তো ক্রিয়েট হয়েছে 100 বছর ব্রিটিশ আমল থেকে, 100 বছর আপনি নারীদেরকে অ্যাপ্লিকেশন করতে দিলেন না। এখন আপনি হঠাৎ বলবেন যে না, নারীরা তো অনেক এগিয়ে গেছে, তাদের কোটা থাকবে না। নারীরা তো বিশ্বের অন্য দেশে এগিয়ে গেছে, সেখানে কিন্তু আছে। সুতরাং ওই যে 5% বলেন, এটা কোনো নেগোসিয়েশন পয়েন্ট হতে পারে না। আমি যদি ওনাদের সাথে নেগোসিয়েশনে বসি, তাহলে 56 ভার্সেস 44, তো ঠিক আছে, এটা আপসাইড ডাউন করেন। 56 মেধাতে হোক, হাত উঠিয়েছে, আমি অনুমতি তো দিবই। 56 জায়গায় 44 হোক, 56 মেধাতে যাক, 44 আমরা নিয়ে আলোচনা করি। কিন্তু ওই যে হঠাৎ করে আপনি বলবেন যে না 5%, এর বেশি কোটা করা যাবে না। পৃথিবীর কোথাও এরকম 5% কোটা নেই। পৃথিবীর যেখানে কোটা আছে সেটা 40, 48, 50, 60। আপনারা আগে থেকেই কোটার পরিমাণ কত হবে সেই 5% বলে দিচ্ছেন কিসের ভিত্তিতে? দেখুন, আমরা বলেছি এই যে 5%, এটা এই মুহূর্তে বাংলাদেশের তরুণ সমাজে একটা স্টুডেন্ট পালস। আমরা অনলাইন একটি জরিপ করেছিলাম, 5% দিয়েছিলাম, এটাতে সবচেয়ে বেশি ভোট পড়েছে, 10%-এর সেকেন্ড হাইয়েস্ট ভোট পড়েছে। আমরা একটু আগে যখন আমি কিন্তু বলেছি যে এখানে বিভিন্ন স্টেক হোল্ডার থাকবে, অংশীজন থাকবে, এবং পরিসংখ্যানের রিসার্চের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যা। আমরা কখনোই বলিনি 5% করতেই হবে। আমরা বলেছি আপনারা একটি পরিসংখ্যান দেখান, দেখুন স্টুডেন্ট অপিনিয়ন, এটা স্টুডেন্ট অপিনিয়ন। এবং এটা কিভাবে আমরা বলি, এই মুহূর্তে বাংলাদেশের প্রতিবন্ধী জনসংখ্যা মোট জনসংখ্যার 2%। আবার আমরা যদি উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী দেখি 1%, মুক্তিযোদ্ধা পরিবারের জনসংখ্যা যদি দেখি 2%। আমি যদি 5% জনসংখ্যার জন্য 5% সিট ফিক্সড করি, ইটসেলফ এটা একটা কোটা, কারণ তারা এতটুকু নাও পেতে পারতো। আমরা যদি মনে করি যে প্রিভিলেজ সাধারণ একজন মানুষের তুলনায় ডাবল করব, ওকে ফাইন, আপনি পরিসংখ্যান এনে দেখান যে 10% যৌক্তিক, আমরা মেনে নিব। আমরা এতটা অবুঝ না, কিন্তু আপনার সেটা আমাদেরকে দেখাতে হবে। এক, দ্বিতীয়ত যে কথা, নারীর পার্সেন্টেজ কত বাংলাদেশে? স্যার বলছি, বর্তমানে নারী পার্সেন্টেজ 10, কিন্তু না, নারীর সংখ্যা কত? নারীর সংখ্যা বর্তমানে 50%-এরও বেশি। আমরা যদি অনুপাত দেখি, আমাদের প্রবলেম হচ্ছে কি, আমরা যখন আলোচনা করি তখন স্ট্যাটিস্টিক্যাল আলোচনা এবং অন্যান্য আলোচনা সব হলো যে ওই যে আছে আমাদের জার্নালিজমের টিচার, আমাদের হলো মনটা পড়ে থাকে বায়াস আলোচনায়। তো আপনি তিনটা গোষ্ঠীর কথা বললেন যে হ্যাঁ, আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের জন্য 1% কম হলেও চলবে, আমাদের প্রতিবন্ধী তাদের জন্য 0.5% হলেও চলবে। ভেরি গুড, মানে এগুলো নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু নারী, যে দেশের নারী হলো 50% যারা 10%ও চাকরিতে নাই, তাদের কোটা কত হবে সেটা তো আপনি আলোচনাই করেন না, ওটা পুরোপুরি বাদ। আপনি নারীদেরকে একদম বাদ দিচ্ছেন, কেন আপনাদের সাথে কিছু শিক্ষার্থী আছেন যারা ওই যে এটাকে বলে যে একসাথে থাকার জন্য যখন বিবৃতি দেয় তখন বলে যে আমি নারীর কোনো কোটা চাই না। উনি তো সকল নারীকে রিপ্রেজেন্ট করে না। বাংলাদেশের 9 কোটি নারী আছে, সেই নারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যিনি মিডিয়ার সামনে বক্তব্য দেন, শি ডাজ নট রিপ্রেজেন্ট অল দি লেডিস অফ দিস কান্ট্রি। আমাদের অনেক নারী আছে যারা বিধবা আছেন, যাদের বাবা নাই, মা মারা গেছেন, যাদের একেবারে অনগ্রসর, পরিবারের ইনকাম করে খেতে হয়, গার্মেন্টস চলতো না যদি নারী না থাকতো।
নারীদের প্রসঙ্গ কেন নেই আলোচনায়? কথাটি আসলে জি, যে খুব ছোট কথাটি করে বলা ভাই। হচ্ছে, আমি শতভাগ একমত যে অসংখ্য নারী রয়েছে যারা সুবিধা বঞ্চিত, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বড় কথা, যখন এই ফাইটটি হয় তখন কিন্তু ফাইটটি শুধু সুবিধা বঞ্চিত নারীদের মধ্যে হয় না, এই ফাইটটি হয় ঢাকা শহরের সবচেয়ে ভালো সুবিধা পেয়ে যে নারীটি রয়েছে তার সাথে হয়। তাহলে আলটিমেটলি ওই জায়গাটিতেও কিন্তু নারীরা এগিয়ে যায়। আবার আমরা বলছি যে আমরা নারীদের মধ্যে যে বৈষম্য সেটি দূর করেছি। আপনি লক্ষ্য করুন, আপনি এই মেসেজটা স্বাধীনতার 53 বছর বয়সে যখন নারীর ক্ষমতায়নের কথা বলছেন, স্মার্ট বাংলাদেশের কথা বলছেন, তখন দিচ্ছেন যখন দেখা যায় এই কথাটি বলার মাধ্যমে আপনি নারীদেরকে অনগ্রসরের কাতারে ফেলছেন, তখন নারীরা তাদের আত্মসম্মানের জায়গায় আঘাত অনুভব করে, হীনমন্যতার জায়গায় আঘাত অনুভব করে। ইউনিভার্সিটির কতিপয় শিক্ষার্থী নারী তারা এইসব কথা বলে। আমরা এই বাংলাদেশকে চিনতে হবে। আমি ঢাকা ইউনিভার্সিটি ইজ নট বাংলাদেশ, রাজশাহী ইউনিভার্সিটি ইজ নট বাংলাদেশ। বাংলাদেশ মানে হলো টেকনাফ থেকে তেঁতুলিয়া। আমাদের বঞ্চিত যে নারী আছে, এবং ওই একটা জিনিস এখানে আমি উল্লেখ করে রাখি, পরে আর আমি আসতে চাই না। এই যে কোটাটা করা হয়, এটা আমাকে বুঝতে হবে যে এই কোটাটা কিন্তু এরকম না যে সমস্ত মেধাবী বাদ দিয়ে আমি প্রথম থেকে ঠিক করে নিলাম। না, আমার 100টা পদ আছে, 50টা পদ আমি অলরেডি 56টা এটা ঠিক করলাম, ওইখানে অন্যরা অ্যাপ্লাই করতে পারবে না। সকলকে অ্যাপ্লাই করতে হবে, সকলকে প্রিলিমিনারি দিতে হবে, প্রিলিমিনারি পাস করতে হবে, তারপরে রিটেন দিবে, রিটেনে পাস করতে হবে, তারপরে ভাইভাতে যাবে। এবং নাম্বারটা হচ্ছে যে আমরা যদি এমনি হিসাব করি যে সে 8 লক্ষ 10 লক্ষ লোক পরীক্ষা দিল, তারপরে ভাইভাতে 1:5 যদি আমরা করি তাহলে 5000 মানুষ ভাইপাতে যাবে। ওই 8 লক্ষতে কিন্তু বাছাই করা 5000 মানুষ যাচ্ছে, এবং ভাইপাতেও কিন্তু কোটা হচ্ছে না, ভাইপাতেও পাস করতে হবে, তার একটা মিনিমাম মার্কস আছে। বিসিএস পরীক্ষায় যে কোনো সাবজেক্টে 45-এর নিচে মার্কস পেলে ওই পেপার ক্র্যাশ হবে এবং তার পুরো পরীক্ষা ওই জায়গাতে যে কোটা যখন ইমপ্লিমেন্ট করা হয়, অবশ্যই আমি একমত যে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে, কিন্তু যৌক্তিক সংস্কারের মানে এটা না যে এটাকে 5%, 10%। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মতিউর রহমান। কি বলবেন? মনে হচ্ছে যে আলোচনা শুনে যে আসলে এটি আরো বেশি লম্বা করে ফেলছি কিনা আমরা, আলোচনা না আন্দোলন না। ধন্যবাদ। আমি আসলে দুইজনের সেকেন্ড স্লটে আমি বক্তব্য শুনছিলাম। দেখুন, আসলে অনগ্রসর নারী যেটি সবাই তো যার যার জায়গায় বক্তব্য যৌক্তিক। আমি একটু বলি, আমি একটু সংযোজন করি এখানে। অনগ্রসর নারীদেরকে প্রিভিলেজ দেয়া এবং কোটা বিরোধী যে আন্দোলন তারা করছে, বিশেষ করে আমার মনে হয় সরকারি চাকরিতে গ্রেড 1, গ্রেড 2 এবং নবম গ্রেড পর্যন্ত, সেখানে যে যৌক্তিক দাবি, সেখানে নারীদেরকে কোঠার জায়গায় আমি আন্দোলনকারী যারা আছে তারা এখনও আমাদের বাংলাদেশের নারীরা নিঃসন্দেহে অনগ্রসর জায়গায় রয়েছে, এবং যারা শিক্ষা গ্রহণ করছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে, আসলে তারা অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও আসে। এইটা কিন্তু বিবেচনা করতে হবে। আমরা সেই জিনিসটি অবশ্যই তারা সংযোজন করবেন, কারণ যদিও 18 সালে কিন্তু এই নারী কোটাটাও বাদ দেওয়া হচ্ছে, যে কোনো কোটাই থাকবে না, সেটি আমি মনে করি যে যাই হোক, এই জিনিসটি আসলে অনেক আলোচনা করে যৌক্তিক জায়গায় এসে তারপর হয় এই সিদ্ধান্ত নিলে আজকে হয়তো এই জায়গাতে আসতে হতো না। তো আমার মনে হয় যে আসলে এই সিদ্ধান্তগুলো খুব পরিপক্কভাবে নেওয়া উচিত, এবং আজকে যে আন্দোলনটা হচ্ছে আমি মনে করি যে এটা সুষ্ঠু একটা স্থায়ী সমাধান দরকার। স্থায়ী সমাধান তাদেরকে আশ্বস্ত করা দরকার, এবং আসলে যারা চাকরি প্রত্যাশী, যেমন এখানে বলা হচ্ছে যে প্রায় 42 লক্ষ, আরও সংখ্যা আরও অনেক বেশি শিক্ষিত আছে। তো সুতরাং আমার মনে হয় যে এই যৌক্তিক জায়গাতে একটা স্থায়ী সমাধান, এবং সেটা আমি মনে করি সেটা মহামান্য হাইকোর্টের কথা বলেন আর আপনি নির্বাহী কথা বলেন, আমি মনে করি যে বাংলাদেশের সকল এই যে যেখানে দাবি যেটা আসে, সেই জনদাবির একমাত্র সমাধানের জায়গা হওয়া উচিত পার্লামেন্ট। তো সুতরাং সেখানে যদি আপনি এটা উত্থাপিত হয় এবং সেখানে চুচুড়া বিশ্লেষণের মধ্য দিয়ে যদি একটা আইন পাস হয়, তাহলে এটা নিয়ে কিন্তু পরবর্তীতে আর আমার মনে হয় না যে অন্য কোথাও প্রশ্নটা সমাধান হওয়া উচিত। তবে শেষ করে নিয়ে একটু সুযোগ দেন। তবে যে জিনিসটি সেটি হচ্ছে আন্দোলনকারীদের এই আন্দোলনটাকে যেটি তারা বলেছেন যে আজকে ডে 10-এ এসে আজকে একটা সম্ভবত আজকে গতকালকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে আজকে মহামান্য হাইকোর্টে। আপনি দেখেন এই 10 দিনে কিন্তু এটা আমি 6 তারিখের প্রথম আলোতে একটা নিউজ দেখছিলাম যে ছাত্রদের আন্দোলন সরকার সতর্ক, আর পেনশন যে কথাটা আজকে আলোচনা নিয়ে আসেনি সেটি নিয়ে সরকার চিন্তিত নয়। তা আমি ওই হেডিংটা দেখতে গিয়ে যেটা বলেছিলাম সেটি হচ্ছে চিন্তিত, কারণ ছাত্রদের এই বিষয়টি, ছাত্ররা তো আসলে কোনো শৃঙ্খলার মধ্যে থাকতে চান না, যারা কর্মজীবী তারা একটা শৃঙ্খলার মধ্যে থাকেন, চাকরির আচরণবিধি আছে। তো এই কারণে মনে হয় সরকার সতর্ক। এখন
এইটা যখন ডে বাই ডে জিনিসটা যখন পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে গেছে এবং দেখা যাচ্ছে আন্দোলনের গতি প্রকৃতিটা আসলে আস্তে আস্তে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে, তখন সম্ভবত সংশ্লিষ্ট যারা আছেন তারা একটু আমার ধারণা আন্দোলনকারী যারা আছেন যদি প্রকৃত অর্থে এই দাবিটি স্থায়ী সমাধান তারা আদায় করতে চান, আমার ধারণা, আমার বিশ্বাস এটা কেবলমাত্র এই জায়গা থেকে যদি চ্যুত হয়ে যান, আমার ধারণা সেটি অর্জিত প্রশ্ন। আমার মনে হয় যে এই জায়গাতে স্থায়ী সমাধানের জন্য তাদের নিঃসন্দেহে আলোচনা টেবিলে আসা উচিত এবং সরকারের প্রশ্ন ঝুলে যাচ্ছে কিনা। না দেখুন, আলোচনা এখন পর্যন্ত যে এসে দাঁড়িয়ে আছে, আমি যদি একটু পয়েন্ট বাই পয়েন্ট যাই। একটা হলো যে সংস্কার কখন প্রয়োজন হয়, একটা সময়ের পরে যখন কিছু চ্যালেঞ্জ দেখা দেয়, যখন অবস্থার পরিবর্তন হয়, তখনই আপনি সংস্কার করবেন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমরা বারবার গুরুত্ব দিচ্ছি যে এর আগেও একাধিক এমন ঘটেছে, হয়তো এটার মতো এত বড় না, যেখানে প্রবলভাবে তথ্য উপাত্ত উপস্থাপনের একটা ঘাটতি আছে। আমরা অংশীজনের সঙ্গে আলোচনা করি না, আমরা পরিবারে করি না, আমরা রাষ্ট্রে করি না, আমরা কোথাও করি না। এখানে রাষ্ট্র ধর্ম ইসলাম যখন হয়, তখন তো এরশাদ সাহেবের সময় তো মওদুদ আহমেদ প্রায় 1.5 দিন ব্যাপী বক্তৃতা দিয়েছিলেন, এটা বিটিভির আর্কাইভে পাওয়া যেতে পারে। উনি অনেকগুলো বইপত্র সামনে রেখেছিলেন, দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন, ভালো বক্তা, ইংরেজি বাংলা মিলিয়ে, কিন্তু আর কেউ ছিলেন না যে এটার পক্ষে বিপক্ষে কিছু বলা যায় কি যায় না। আমরা এরকম, সুতরাং এই সংস্কৃতি বেশি দিন ধরে রাখা আমাদের ঠিক হবে না, এবং তারপরে এর প্রভাব রাজনীতিতে কি পড়েছে জানি না। আমার মনে হয় যে যারা শিক্ষার্থীরা যে দাবি করছেন তাদের উন্মুক্ত থাকতে হবে যে এটা 5% বা 10%-এর প্রশ্ন না, এটা যৌক্তিকীকরণের বিষয়, এবং সেখানে মনে রাখতে হবে যে এখানে এটা বহুমাত্রিক, বহু স্তর বিশিষ্ট। 5% তারা বলছে এটা স্টুডেন্ট পালস, দেখেন সেটা না, সেটা তারা একটা সার্ভে করেছেন, সেটা একটা পদ্ধতিতে তারা করেছেন, কিন্তু আপনি এই আলোচনায় আপনি পাবলিক সার্ভিস কমিশনকে বাদ দিয়ে, আপনি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে বাদ দিয়ে, আপনি জনপ্রশাসনের হিসাব কিতাব বাদ দিয়ে, এবং যারা অংশীজন ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন, তাদেরকে বাদ দিয়ে আপনি হঠাৎ করে তো একটা সংখ্যা নির্ধারণ করতে পারবেন না। আমি বারবার বলছি এটা বহু স্তরে এবং অনেক গাণিতিক, সেটা নিয়ে আপনার প্রবণতা দেখতে হবে। দেখেন বাংলাদেশে সেনাবাহিনীতে এখন নারী আছে, সমস্ত সশস্ত্র বাহিনীতে নারী আছে, পুলিশে নারী আছে, তার মানে কি আপনি এটা দিয়ে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন? আপনি পারবেন না। আবার আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসুন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এখানে ঐতিহাসিকভাবে আমরা স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের দেখিনি। আমরা যদি শুরুতেই দেখতে পেতাম, পৃথিবীর অনেক দেশের স্বাধীনতা সংগ্রামীদের, ভারতেই যান, আপনি পাশের দেশ ভারতে যান, আমরা মুক্তিযোদ্ধাদের আমরা এখনো তালিকার মধ্যে আছি। আমরা তাদের ট্রেনের সুবিধা দিই, বাসের সুবিধা দিই, প্লেনের সুবিধা দিই, তাদের বিশেষ কোনো কার্ড দিই, আমি অন্যগুলো বাদ দিলাম। এটা একটা কোটা নিয়ে কথা হচ্ছে, যে কোটায় মুক্তিযোদ্ধা পরিবারের তার সন্তানরা যদি এখনো ওই পর্যায়ে থাকেন, হয়তো অনেকে নাইও, হয়তো ওই পর্যায়ে যাবেনও না, তার যাদের অন্য তারও পরবর্তী যারা, তারা হয়তো এই পর্যায়ে আসবেন না, ক্যাডার বা নন ক্যাডারে বা এখানে পরীক্ষা দিতে। প্রশ্নটা হলো, আমরা যদি তাদেরকে অন্য বেনিফিটও আগে আনতাম, তাহলে পরিবার বেনিফিটেড হতেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের আলোচনাটাও রাখতে হচ্ছে। অতএব যৌক্তিকীকরণ যখন বলা হচ্ছে, তখন ওই বিষয়টা আমরা কি করব, একই সঙ্গে আমরা যে অন্যান্য কন্টেম্পোরারি ইস্যুসগুলো বলছি, অন্য যে গোষ্ঠীগুলো নিচ্ছি, সেটাকে আমরা বিবেচনা আনতে হবে। সবশেষ যেটা বলি, একটা আইনি কাঠামো নিয়ে বারবার আলোচনা হচ্ছে, এবং আমরা কখন এর মধ্যে থাকছি, কখন এর বাইরে যাচ্ছি, কখনো স্কোপটা বের করার চেষ্টা করছি। অ্যাটর্নি জেনারেল মহোদয়, অ্যাটর্নি জেনারেলের বাইরেও তো আমাদের বন্ধু মানুষ, তিনি খুবই আন্তরিক, খোলামেলা, ভালো আলোচনা করেন। সামাজিক সবাই হয়তো সব অ্যাটর্নি জেনারেল একরকম হন না। আমি মনে করি যে একটা অ্যাডভোকেসির তো একটা জায়গা আছে, এটা একটা অধিপরামর্শ, একটা বড় সুযোগ। এখন যে দুইজন এখানে অংশ নিয়েছেন, তো ওনারা বলছেন যে তারা আলাদাভাবে নিয়েছেন, কিন্তু আমি একজন যোগাযোগের সাধারণ শিক্ষার্থী, সেখানে ইতিবাচকভাবেও দেখি যে যদি তারাও মনে করেন যে তারা তাদের তো বক্তব্য রাখছেন, অংশীজনদের ব্যাপারে আমরাই তো উৎসাহ দিচ্ছি যে কেন রাজনৈতিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ হয়, এই অ্যাডভোকেসির সুযোগটা তারা নিতে পারেন, যে যদি তার মাধ্যমে যদি তাদের বক্তব্য থাকে। অসংখ্য ধন্যবাদ। এম মোশাররফ হোসেন ভাই, আসতে চাই যেটি কাউসার ভাই বলছিলেন তার আলোচনায়, যে আমার প্রশ্ন ছিল যে এই আন্দোলনের মধ্যে সরকার বিএনপিকে কিভাবে খুঁজে পেল। তার বক্তব্য ছিল যে ব্যানার বা প্ল্যাকার্ড ব্যবহার করেছে, সেখানে যে স্লোগানগুলো লেখা হয়েছে তার সাথে বিএনপির অতীতের আন্দোলনের অনেকটা মিলে যায়। না, এখন একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে আওয়ামী লীগ কিন্তু যে কোনো আন্দোলনই একটা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়, সেটা যৌক্তিক থাকুক আর না থাকুক। জি, কারণ হলো কি, এখানে একটা রাজনৈতিক কথাটা বলতেই হবে। তো আপনার কোটাভিত্তিক এটা থিওরিটিক্যাল আলোচনা, কিন্তু এখানে রাজনীতিও আছে। কারণ আওয়ামী লীগের ক্ষমতা যে আরোহণ, এটি একটা প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং একটা মানুষের অস্তিত্ব নিয়ে যখন প্রশ্ন দেখা দেয়, তখন তার মধ্যে ভয়, শঙ্কা, অনেক কিছু কাজ করে। তো ওনারা মনে করে এই আন্দোলন দেখলে জনগণ যদি রাজপথে দেখে, ওনারা মনে করে ওনাদের মস্তক যে কোনো সময় তছনছ হয়ে যাবে। কারণ ওনাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, ওনাদের দুর্নীতি নিয়ে প্রশ্ন আছে।
ওনাদের জনগণের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে ওনাদের চরম ঘাটতি আছে। নানা ক্ষেত্রে আওয়ামী লীগ একটা সবসময় কিন্তু একটা আতঙ্কের মধ্যে আজকে থাকে। এই যে কথাটা আমি আমার প্রাথমিক আলোচনার পর্বে আমি বলেছিলাম যে হঠাৎ করে এই যে কোটাকে সামনে নিয়ে আসা, এটাই তো আমরা মনে করি একটা বিরাট আওয়ামী লীগের ষড়যন্ত্র। কারণ এই ষড়যন্ত্র, হ্যাঁ অবশ্যই, কারণ এই যে বাংলাদেশ নিয়ে যে এখন যে আলোচনাগুলো চতুর্দিকে হচ্ছে, আপনার দুর্নীতি, এই যে আপনি মনে করেন এখানে আমি তো একটা জিনিস এই সাজিদরা যে আলোচনা করছে, আপনি তো একটা জায়গায় যাচ্ছেন না। এই যে কথাটি আমাদের প্রফেসর শামীম অথবা মতিনুর রহমান বলেছেন যে আমাদের কাছে কোনো তথ্য উপাত্ত নাই। আপনি কোঠাতে কি আমি টিভি চ্যানেলে গিয়েছিলাম, তারা একটা লাইভে বলেছে যে আমরা কর্তৃপক্ষের কাছ থেকে পিএইচির কাছে চেয়েছি, সেখানে আমাদের কোনো তথ্য দিচ্ছে না। অর্থাৎ এই শুধু 56, তাহলে এই যে আপনার যে কথা মতিন স্যার বলেছে যে সৈয়দরা যে কাজ করেছে ওইটা যোগ করলে কত হবে? ড্রাইভার সৈয়দরা যে কাজ করেছে তো অন্যায় হিসেবে না, অন্যায় না, এই অন্যায় তো কেউ পৃষ্ঠপোষক আছে। আমি একটু কথা বলি, যে কোনো সরকারকে যখন দোষ দেওয়া হয়, যেমন আপনি বলা হয় যে এই যে আওয়ামী লীগের আমলে বলে, এই যে আওয়ামী লীগরা বলে যে বেনজির তো বিএনপির আমলেও এসপি ছিল, বেনজির সাহেব ছিল না? আমার জানা মতো আমি জানি উনি সরকার বলছে যে বেনজির আহমেদ তো ডক্টর মতিউর রহমান তো একদিনে না আমি একটু বলি, আমি একটু আমাকে একটু বলতে দেন। এই বেনজির সাহেব তো আমি যতটুকু জানি বিএনপির আমলে কিশোরগঞ্জের এসপি ছিলেন, নরসিংদীর এসপি ছিলেন জনাব রিয়াজুল কবির কাউসারের এরিয়ায়। তখন কি বেনজির কিশোরগঞ্জে ছিলেন? এই বেনজির কি তখন এই সম্পদের মালিক ছিলেন? আপনি কিছুদিন আগে না আব্দুল নূর তুষারের একটা কলাম দেখেছেন না, একটা বক্তব্য বলেছে যে এই দেশের চাকরদের এই অবস্থা, মালিকের কি? অর্থাৎ এই সরকার যে একটা লুটপাট, একটা অব্যবস্থাপনা, ব্যাংক লুট বা এই দুর্নীতি, অব্যবস্থাপনা, নির্বাচন নাই, মানে একটা যখন একটা তালমাতাল অবস্থা, তখন জনগণের দৃষ্টি থেকে অন্যত্র নেওয়ার জন্য আজকে সুপরিকল্পিত কোটা ব্যবস্থাটাকে সামনে নিয়ে। কিন্তু আপনি মালিকের প্রসঙ্গ বলছেন, সরকার তো বলছে তারা সেবক। কোন জায়গায় কিসের সেবক? আজকে যদি আমি একটা কথা, আপনি আবু শহীদ খুব একজন জারদেল সচিব ছিলেন, উনি কিন্তু একটা কথা বারবার বলছেন, আপনি খেয়াল করেছেন কিনা? এই যে সাজিদও বলেছে যে কথাটি, যে 10 দিনে গিয়ে তারা কিন্তু আন্দোলনের এই যে ঢাকা সারা বাংলাদেশ বলে তারা ধাপে ধাপে সেটি অগ্রসর। তাহলে সরকার কি আলোচনার ন্যূনতম কোনো প্রয়োজনীয়তা অনুভব করে নাই? কারণ তারা জানে এটা যে কোনো সব দমন করে ফেলবে। আজকে যদি এই সাজিদ আলমানের রাস্তা যেভাবে আছে, আপনি একটু বিএনপি 10 দিন থাকতো, এতদিন 30,000 জেলে, 5,000 বিএনপি কি এতই দুর্বল? না, একটা রাষ্ট্রীয় প্রশাসনের সাথে আপনি নিরস্ত্র লোক কতটুকু যুদ্ধ করবে? না, সেটি পারলে তো শিক্ষার্থীদের সাথেও পারতো। শিক্ষার্থীদের সাথে যদি সরকার কেন করছে না? এখানে তো আর ক্ষমতা চেঞ্জ হওয়ার তো তার এখানে কোনো বিষয় নেই। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। এখানে তো এই যে ছাত্ররা তো চায় না যে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাক, এটা তো চায় না সরকার ক্ষমতা থেকে চলে। এরা চাচ্ছে একটা যৌক্তিক সংস্কার, এই কারণে বলে না। আর যদি এরা বলতো যে আমাদের দাবি মানেন, নাইলে আগামীকাল আপনাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে, তাহলে সাজিদরা এতদিন কেরানীগঞ্জ অথবা কাশিমপুরে এবং তাদের নামে আমাদের এই প্রজন্মের ছোট ভাইরা আন্দোলন করছে, তারা মুক্ত মানুষ হিসেবে থাকবে, এটাই আমি দলগতভাবে অবস্থান যাই হোক, আমি তাদের সমর্থন জানাতে চাই। তো আলোচনায় চলে আসছে আওয়ামী লীগের স্বভাব চরিত্র নিয়ে। আমি যদি বলি যে আদালত এবং আইনকে অবজ্ঞা করা বিএনপির একটা জন্মগত স্বভাব, এটা বলতে হচ্ছে কেন? আমরা কিন্তু অনেক কিছুর ভিকটিম। যেটা বলছে আওয়ামী লীগ কিন্তু অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। ওনার মৃত্যুর পর ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ কে করেছিল, আইনটা কে করেছিল, সংবিধানের সংশোধনী কে করেছিল, এটা বুঝতে হবে। কুখ্যাত পঞ্চম সংশোধনী কারা করেছিল? বিচার বিভাগ পৃথকীকরণ করেছিলাম, বিএনপি কি চেয়েছিল? চাই নাই। তারপর দেখেন খালেদা জিয়ার আইনের কথা বলেন, 10 বছর কোর্টে আসেন নাই, 2 বছর কন্টেস্টিং মামলা হয়ে জেলে গেছেন। এগুলো আমার বলার কথা না, এখন চিকিৎসা নিয়ে রাজনীতি করছেন। আমি যেটা কোটা নিয়ে কথা হচ্ছে, তো দেখেন স্বাধীনতার পরে 30% মুক্তিযোদ্ধা কোটা ছিল, জেলা কোটা ছিল 40%, নারী ছিল 10%, আর 20% ছিল মেধা। 76 সালে জেলা 20% কমে মেধা হলো 40%, 85 এটা চেঞ্জ হলো, জেলা 10%, উপজাতি 5%, মেধা 45%। 97 সালে হলো প্রতিবন্ধী 1%, মেধা 40%। কিন্তু আমরা কি দেখলাম? সমসংখ্যক প্রার্থী পা না যাওয়াতে সেখানে কারা কারা ঢুকে বললো, কারা তারা, সেটা আমরা বলতে চাই, কারা তারা। এবং এটা কিন্তু পরে বেরিয়ে আসছে কারা কিভাবে ঢুকেছে। এবার আসেন এই কোটা বাতিলের পরে দেখেন
আমরা কিন্তু একটা জিনিস বলি যে আজকের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা, নারীর ক্ষমতায়নের জন্য আজকে প্রাইমারি স্কুলে যান, হাই স্কুলে যান, যে সুবিধা দেওয়া হচ্ছে উনি কিন্তু সব জায়গায় সেট করতে চেয়েছেন। এমনকি সম্পত্তির অধিকার অর্ধেক পাওয়ার একটা ব্যবস্থা চলে যাওয়ার অবস্থা হয়েছে। আপনি দেখেন 37, 38, 40, 41 যদি আমরা দেখি আর কি, 37-এ পুরুষ প্রার্থী ছিল 65%, নারী ছিল 34%, নিয়োগ হয়েছে পুরুষ 75%, নারী মাত্র 24.6%। ঠিক একইভাবে 38-এও পুরুষ প্রার্থী ছিল 63.47%, নারী ছিল 36.53%, নিয়োগ হয়েছে পুরুষ 73.9% আর নারী 26.91%। এই যে কমে যাচ্ছে, এটা কিন্তু 43-ও কমে গেছে। কাউসার ভাই এত তাড়াতাড়ি ডেটা পেলেন কোথায়? না, 43-ও দেখেন পুরুষ প্রার্থী ছিল 60.48%, নারী ছিল 39.52%, নিয়োগ হয়েছে পুরুষ 81.53% আর নারী 19.47%। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? কমে যাচ্ছে। এই দেখেন, এই যে 10% ছিল মহিলা কোটা, আজকে কিন্তু সেই সুবিধাটা তারা পেয়েছে কোটা বাড়াতে। আমরা অবশ্যই চাই, আমি তাদের সাথে একমত, কিন্তু এখন বলতে হবে কোন প্ল্যাটফর্মে আমি কথাটা বলবো। আমরা সেটাই বলতে যাচ্ছি। নিশ্চয়ই বিষয়গুলি কোর্ট আমলে নেবে, কোর্টে যারা বিচারপতি এরা তো আমাদেরই সাথে থেকে বেরিয়ে ওঠা, এই বাংলাদেশের তো লোক, তারা বাস্তবতা বুঝছেন না, তারা প্রতিদিন সবকিছু দেখতে পাচ্ছেন, নেবে। এখন যেহেতু আমার এই প্ল্যাটফর্মটা আছে, স্টেক হোল্ডার নেগোসিয়েশনের স্পেসটাও দিতে হবে। নিঃসন্দেহে কোর্টের সুযোগ তো তারা নেবেনি। না, আমি তো প্রথমে বলেছিলাম তাদের সাথে কালকে সকালে বসার সুযোগ নাই, আর থাকলেও আমার পরিপত্র। কাউসার ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ সুযোগ নাই, আমরা শেষ মন্তব্যগুলো শুনে নিই। না, আমি খুব ছোট করে কাউসারের সাথে একদম একমত না যে কালকে সকালে বসার সুযোগ নাই। আপনি আলোচনা করার সুযোগ সবসময় অবারিত। আলোচনা করতে পারবো, আলোচনা আমি সিদ্ধান্ত নিতে পারবো না। আমি তো কোর্টের ওইটার বাইরেও আলোচনা করতে পারি, কোর্টের ওই পার্টিকুলার রেফারেন্সের বাইরেও আলোচনা করতে পারি। ওরা তো বলেন এই কালকে সিদ্ধান্ত দিয়ে আপনি এটা ঠিক করতে হবে। জি, সার্জিস আলম, সার্জিস খুব ছোট করে কি বলবেন? খুব একেবারে শেষের দিকে দুটি কথা বলতে চাই আসলে। প্রথম কথাটি হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্সের রিপোর্ট থেকে বলছি। এক্সাম্পলটা নিচ্ছি বিসিএস থেকে, এটা দিয়ে সবগুলো রিপ্রেজেন্ট হবে, শুধু বিসিএস কেন্দ্রিক না। আসলে 40 বিসিএস এর পর থেকে কোটা ছিল না। ওই বিসিএস এ ধরে নিচ্ছি নারীর যদি পার্টিসিপেশন ক্যাডার হওয়ার সংখ্যা হয় 20 গড়ে, তার আগের যে 3টি বিসিএস যেগুলোতে আসলে কোটা ছিল সেখানে ছিল এটি 23 থেকে 24, অর্থাৎ এই পার্থক্যটি খুব একটা বেশি না। কিন্তু উপজাতি এবং মুক্তিযোদ্ধার সন্তান এখানে পার্থক্যটা অনেক বেশি, তাই এই দুটো জিনিস আমরা ইনক্লুড করেছি। সো এই জায়গা থেকে আমরা আসলে স্ট্যাটাস দেখেই কিংবা এই যে পরিসংখ্যানগুলো দেখে এটা করেছি। এক, দ্বিতীয় কথাটি আমার খুবই গুরুত্বপূর্ণ কথা, ছোট করে এক লাইন, একদম ছোট করে। আমি আজকে একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এই টক শোতে এসে যে জিনিসগুলো উপলব্ধি করেছি, এটা আমাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। আমি আর টিভির এই গোল টেবিল বৈঠককে অনুরোধ করতে চাই, এরপরে যতগুলোই সেশন হোক না কেন, প্লিজ একজন করে তরুণ প্রজন্মের প্রতিনিধি রাখবেন। অসংখ্য ধন্যবাদ সার্জিস আলম। আপনি যেরকম আন্দোলনের টেক কেয়ার করছেন, নিজের গলারও যত্ন নেবেন। অসংখ্য ধন্যবাদ। স্লোগান দিতে গুলো শেষ। জি না, আমার মনে হয় যে মূল সুর এইটা যে আইনি যখন একটা প্রক্রিয়ায় যায় সেখানেও সুযোগ রয়েছে। সেই আইনি কাঠামোর সুযোগটা যখন খুব এটা একটা বিশেষ কন্ডিশনে, যে আমরা যখন অ্যাডভোকেসি করি আমি মনে করি সবকিছু স্ট্রাকচার্ড, সবকিছু লিগাল ফাইট ব্যাটেলে, সবসময় তো সেরকম নাও হতে পারে। সুতরাং আপনার আলোচনার যে স্পেসটা, আমি যদি ওই রেফারেন্স নাও রাখি যেটা এখন বিচারাধীন বা যেটা স্ট্যাটাস কোড, এর বাইরেও কি আমি আলোচনা করতে পারবো না, এর বাইরে কি আমি কথা বলতে পারবো না? আমি মনে করি যে দুটো সমন্বয় দরকার, দুটোই জারি রাখা দরকার। আমি একমত। সেটা হচ্ছে কোর্টের যে ভার্ডিক্ট সেটি কোর্ট পরিচালনা করবেন, কোর্ট দিবেন। আরেকটু হচ্ছে গণতান্ত্রিক একটা রাষ্ট্রে, যেটি কাউসার ভাই বারবার বলছেন কালকে সকালে আলোচনা বসার সুযোগ নেই, আমি একমত নই, এই বিনয়ের সাথে বলি। সেটা হচ্ছে অবশ্যই আলোচনার দ্বারা আপনাকে উন্মুক্ত এবং কোনো আরেকটা লাইন, পাবলিক সার্ভিস কমিশনের বিসিএস নিয়ে বিতর্ক কিন্তু আজকে নতুন নয়, যেটা কোঠা দিয়ে আসছে, এটা শুরু থেকে আপনি দেখবেন। আমরা ছোটবেলায় শুনেছি, একটা শব্দ ব্যবহার করি যেটা আমার ব্যবহার করা উচিত বলে আমি মনে করি, তোফাইল বিসিএস নামে একটা বিসিএস আমি শুনেছি যখন স্কুলে পড়ি। আমি জানি না কোন সময় যারা ঢুকেছেন তাদের নামই ছিল তোফাইল বিসিএস। আমি জানি না কথা বলি যে আমরা এরকম ওটা পলিটিক্যাল প্রোপাগান্ডার অংশ। শেষ করতে হবে, আমরা একদম শেষ পর্যায়ে স্কুলে যখন পড়েছি তখন শুনেছি এই কথাটা। না আমি শুনতে চাই না, আমরা শুনতে চাই যে আসলে মেধাবী। মতিন স্যার ধন্যবাদ, মতিন স্যার ধন্যবাদ। ভাই আমি একটা জিনিস জিজ্ঞাসা, আমি বিশ্বাস করি যে আমরা এই রাজনীতির ক্ষেত্রে যখন অচল অবস্থা তৈরি হয়েছে, কিন্তু হিডেন কিন্তু একটা আলোচনা সবসময় হয়েছে।
আমার মনে হয় উভয় পক্ষ যদি আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছানো যায় এবং যেদিন শুনানি হবে আদালতের সামনে দাঁড়িয়ে আমরা এই ঐক্যমতে পৌঁছেছি, আমার মানে আদালত সেটা মানতে অনেকটা সহযোগিতা। আমি মনে করি আজকে যারা আন্দোলন করছে তারা আমাদের আগামী প্রজন্ম, আমাদের সরকার, আমাদের দল এই প্রজন্মকে লক্ষ্য রেখে ইতিমধ্যে যেসব ব্যবস্থা নিয়েছে, দেখেন বিসিএস তো 2,500 ছেলে টিকবে, কিন্তু প্রতি বছর তো 80 থেকে 85,000 লোক বিভিন্ন জায়গায় জয়েন করছে। তাদের অবস্থা, তাদের কর্মক্ষেত্র করার যে পরিবেশ করার, এটা কিন্তু সরকার সেই সুযোগটা করে দিচ্ছে। আবু আলম শহীদ খান, না, কোটা যৌক্তিকরণ করতে হবে, এটা নিয়ে কোনো মানে মতবিরোধ নেই। আমি আরেকটা নারীদের ব্যাপারে আরেকটা জিনিস বলে নিই, আমাদের যে ধরেন পুলিশ ফোর্স আছে, এই পুলিশ ফোর্সের মধ্যে অর্ধেক নারী থাকা দরকার, কারণ নাহলে নারীরা বিচার পাবে কার কাছে? আপনি থানায় একজন নারী কেন যাবে যদি ওখানে কোনো নারী সাব ইন্সপেক্টর না থাকে, নারী ওসি না থাকে? এখন প্রত্যেক থানায় একজন আছে, কিন্তু ওই যে ওখানে যদি ওসি পর্যায়ে একজন নারী না থাকেন তাহলে তো নারীরা নিরাপদ বোধ করবে। অসংখ্য ধন্যবাদ। আমার কোনো নারী ওখানে যাবেন না তো। সুতরাং প্রত্যেকটা জায়গায় যে কর্মক্ষেত্র আছে, কর্মক্ষেত্র বিবেচনায় করেও কিন্তু কোটার একটা বিষয়। অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।